আসলে আসলে শুধু যে সংঘাতকালীন যৌন সহিংসতা হয় এমনটি নয়। এখানে যে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে আহ, যৌন নিপীড়ন তো আছেই, জোরপূর্বক বন্ধ্যাত্বকরণ একটি বিষয় আছে। যেহেতু এটি আন্তর্জাতিক দিবস হিসাবে আমরা পালন করছি বা করে আসছি, সেখানে জোরপূর্বক বন্ধ্যাত্বকরণে আমরা যেটা বিশ্বব্যাপী যেটা দেখতেছি যে চীনের উইগুর যে মুসলিম নারীদের কে করা হচ্ছে, এই জিনিসটা ফুটে উঠছে বেশি। তা আমরা যেহেতু মাসুদ ভাই আমাদেরকে বলছে যে নোয়াখালীর প্রেক্ষাপটে আমরা আলোচনা করব, আমরা এই যৌন সহিংসতাগুলি নির্মূলের জন্য এই যে কোনো এই ধরনের দিবসগুলি পালনের মধ্য দিয়ে আমরা জনসচেতনতা তৈরি করি। অবশ্য জনসচেতনতা যত বেশি হবে তত যৌন সহিংসতা নির্মূল করা যাবে, এটা একটা দিক আছে। আরেকটা দিক হলো আমাদের রাজনৈতিক ব্যক্তিদেরকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সদিচ্ছা এবং আন্তরিকতা থাকতে হবে। আমাদের বারবারই যে সুবর্ণচরের কথা আসে, আমি যেহেতু সুবর্ণচরের লোক, এই কথাটা বারবারই উঠে আসে প্রত্যেক বক্তব্যে। এই ধরনের সহিংসতাগুলোর যদি বিচার প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যেত, এবং আমরা জানি যে এখন দর্শকদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তো এই যে শাস্তি প্রক্রিয়াগুলি যদি দ্রুত হয়ে যেত, তাহলে পরে আরেকজন এই অপরাধটা করতে শেষ চিন্তা করত। কিন্তু আমাদের বিচার প্রক্রিয়া ধীর গতির কারণে এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে আমি বলবো আমাদের বিচার প্রক্রিয়াটা ধীরগতি হচ্ছে। আর এই ধীরগতির কারণে আমাদের সহিংসতাটা কমিয়ে আনা যাচ্ছে না, এটা ক্রমশ বাড়ছে। আমরা দেখছি যে আমাদের করোনাকালীন সময়েও গার্মেন্টস কর্মীদের অবাধে যাতায়াত করতে পারছে না, সাভারে আমরা দেখছি যে গাড়ির চলন্ত গাড়িতে ধর্ষণ হচ্ছে। তো এই যে বিষয়গুলি, এগুলি নিয়ে কিন্তু কাজ হচ্ছে, কোর্স সবাই বলছে, পত্রপত্রিকায় লিখতেছে, তারপরে এটা কমছে না কেন? আমার মনে হয় যে আমার দৃষ্টিকোণ থেকে যে কমছে না এই জন্যই যে এগুলি যদি আমাদের রাজনৈতিক ব্যক্তিরা যদি একটু আন্তরিক হন, যে আমার নিজের দলের হোক, অপরাধী যদি আমার নিজেরও হয় কেউ, তারপরে ছাড় নেই, এই মানসিকতা যদি আমাদের তৈরি হয়, তাহলে আমরা অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের প্রক্রিয়া শেষ করতে পারলে পরে আমাদের এই সহিংসতাগুলো কমে আসবে বলে আমরা মনে করি। কাছ থেকে আমরা ধন্যবাদ, গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম। নিজাম ভাই, ধন্যবাদ সকলকে। হ্যাঁ, ধন্যবাদ। একটা হচ্ছে বিচার প্রক্রিয়া নিয়ে বলেছেন, আরেকটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের সদিচ্ছা নিয়ে বলেছেন। ধন্যবাদ নিজাম ভাই। এবার যদি অন্য কেউ বলেন ভলেন্টিয়ারলি। সেক্ষেত্রে ইমদাদ হোসেন কৈশোর ভাই। কৈশোরের কাছ থেকে শুনি। কৈশোর ভাই, প্রথমে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য শুভকামনা। একটা কৈশোর ভাই, আপনি আনমিউট হতে হবে, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ নুর আলম মাসুদ ভাই আজকের আয়োজনের জন্য এবং আমাকে যুক্ত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে প্রসঙ্গে আলোচনা করছিলেন আমি শুনছিলাম এবং ভাবছিলাম বিষয়ে কি বলা যায়। আমি অবশ্যই অংশগ্রহণ করবো, আমার কিছুক্ষণের মধ্যেই আমি আরো কিছু কথা বলবো। আমার করোনাকালীন সময়ে যে সহিংসতা নারীর প্রতি ঘটছে নোয়াখালীতে, সেটি উল্লেখযোগ্য ঘটনা। বিশেষ করে আমি বলবো যে সুবর্ণচরের আমি একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। অনেকগুলো ঘটনা অনেকেই জানেন, আমি এই ঘটনাটার কিঞ্চিত উল্লেখ করতে চাই। 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর সেই ধর্ষিতা আত্মহত্যা করেছে। সেই ঘটনায় সুবর্ণচরে মামলাও হয়েছে এবং 2 জন আসামি গ্রেফতার হয়েছে। এখনো মামলাটি তদন্তাধীন আছে এবং সেই মামলার ভিকটিম বিষপানে আত্মহত্যা করেছে। তার বাবা এবং মা দুইজনের অনুপস্থিতিতে ধর্ষণকারী প্রেমের প্রলোভনে তাকে ধর্ষণ করে
এইরকম একটি ঘটনা আমি বলতে চাই যে আমাদের এই সমাজে যারা শিক্ষার্থীরা, বিশেষ করে যারা উঠতি বয়সী, যাদের বয়স 15-16 বা এইরকম বয়স, মার্জিন এইজ, তারা অনেক সময় তাদের পিতা মাতার অজ্ঞাতে এমন কিছু সম্পর্কে জড়িয়ে পড়ছে যে সম্পর্কের কারণে এই ধরনের ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের মেয়ে শিশুদেরকে, যাদের বয়স 15 থেকে 20 বছর বা ততোধিক, বিশেষ করে বলবো যে কিশোরী বয়সের, তাদের ব্যাপারে আমাদেরকে আরো সচেতন হতে হবে এবং বুঝতে হবে যে তারা কার সাথে কেন মিশবে এবং তারা কার সাথে কথা বলছে। আমার অভিভাবকদেরকে সে ব্যাপারে সচেতন হতে হবে। এবং একটা বিষয়ে আমি এর সঙ্গে উল্লেখ করতে চাই যে আত্মহত্যা কোনো সমাধান নয়, এটিও এই সঙ্গে সঙ্গে আমাদেরকে বোঝাতে হবে। সুবর্ণচরের যে মেঘলা নামের যে মেয়েটি আত্মহত্যা করেছে, সেই আত্মহত্যার ঘটনায় সেই পরিবারে একটি বিয়োগান্তক ঘটনা, এবং সেই বাবা, যিনি এই অভিযোগকারী আলমগীর, তিনি আমার কাছেও এসেছিলেন, তাকে আমরা আইন সহায়তা দিচ্ছি, তিনি এই বিচার প্রার্থী। তো এর মধ্যে এই মামলায় দেখা গেছে যে একজন জামিন পেয়ে গেছে, সে অবশ্য প্রধান আসামি নয়, তাকে সে সহযোগী আসামি। তো আমি সর্বশেষ এখানে এই কথাটাই আমার আলোচনায় উল্লেখ করছি, সেটি হচ্ছে যে এই করোনাকালীন সময়ে নারীর প্রতি সহিংসতা, নারী ধর্ষণের ঘটনা ঘটছে, এবং অন্যান্য যে নারীর প্রতি যে সহিংসতার ঘটনা, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনাও ঘটছে। ধন্যবাদ কৈশোর ভাই। কৈশোর ভাই যেটা এনেছেন এটা প্রেজেন্টেশন হচ্ছিল, এবং এখানে আপনারা যারা আছেন সবাই জানেন সেটা হচ্ছে করোনাকালীন সময়ে নারীর প্রতি সহিংসতা, বিশেষত ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং নারীরা অনেক বেশি নিপীড়নের শিকার হয়েছেন। একই সাথে বাংলাদেশে এটা খুব ভয়ঙ্কর ভাবে দেখা দিয়েছে, সেটি হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছে, যেহেতু প্রচুর বাংলাদেশে ওই অর্থে ইভটিজিং কে আমরা প্রাতিষ্ঠানিকভাবে খুব হালকা দুষ্টুমি ছলে দেখি, খোদ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দুষ্টুমি ছলে দেখেন এটাকে। সুতরাং অনেক মেয়েরাই দেখা যাচ্ছে তারা হচ্ছে আত্মহত্যার মতো পথে যাচ্ছে। সুতরাং এটিও আমাদের দিক থেকে একটি বড় কনসার্ন। আমরা মনে করি এই ব্যাপারেও কথা বলা উচিত এবং এই ব্যাপারেও সরকার ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা আবার ফ্লোর ওপেন করছি, আমরা আরেকজনের কাছ থেকে শুনি একটু। লাইলা আপা। আসসালামু আলাইকুম। বাবলু ভাই, আপনি আনমিউট করতে হবে বাবলু ভাই। জি মাসুদ ভাই। জি, আনমিউট করতে হবে ভাই। হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। মহেশ ভাই, প্রথমে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সময়ে এমন একটি আয়োজন করার জন্য। আমার যারা উপস্থিত আছেন এই জুমে যোগ দিয়েছেন সকলকে সুবর্ণচরের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এমন একটি অনুষ্ঠান যোগ দিতে পেরে ধন্য মনে করছি। আমি যে কথাগুলো বলবো মাসুদ ভাই, আপনি আসলে এই বিষয়গুলি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। তো আমার কয়েকটি দেখা যে বিষয় সুবর্ণচরের প্রেক্ষাপটে, আমরা কিন্তু সুবর্ণচর অনেক জায়গা থেকে কিন্তু একবারে বলতে গেলে সামাজিকভাবে অনেকটা আমাদের গ্রোথ হয়নি, আমাদের সচেতন হয়নি। যেমন গত কয়েক মাস আগে আমাদের যিনি কৌশলবাজ একটি কথা বলেছেন, আউয়াল ভাইকে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। তো যিনি একটা মেয়ে যে আত্মহত্যার পথ বেছে নিল, কিন্তু কেন, আমি খুব গভীরে গিয়ে চিন্তা করলাম এবং এখানে আমার যাওয়া উচিত, আসলে গেলাম। যাওয়ার পর যে জিনিসটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে, একটা মেয়ে তার স্বামী বারবার নির্যাতন করার পরেও সামাজিকভাবে সমাজ দ্বারা বিচার আচার করে, এই মানুষগুলো নির্যাতনের শাস্তি হিসাবে ওই স্ত্রী যদি স্বামীর কাছ থেকে মাপ নেয়, মিলাই মিশাই দেয়, বারবার সে নির্যাতনের শিকার হয়। আসলে আমরা যারা এখানে গ্রামীণ সামাজিক ব্যবস্থাপনা যে বিচার আমাদের গ্রাম্য আদালত গুলো আছে, সামাজিক বিচারগুলো আছে, এই জায়গায় কিন্তু বড় ধরনের কিন্তু আসলে আমাদের উন্নয়ন হয়নি এবং ম্যাচুরিটি আসেনি।
একটা মেয়েকে স্বামী বারবার নির্যাতন করার পরেও যদি তার রায়টা এমন হয় যে মিলেমিশে যাও, একসঙ্গে থাকতে তো হবে, মানে বারবার তাকে যদি এটার মুখোমুখি হতে হয়, সে জায়গায় আমাদের প্রশ্ন জাগে, একজন নারী তার শেষ বয়সে এসে মৃত্যুর জায়গাটাই মনে হয় বেছে নেয়, আত্মহত্যার জায়গাটা বেছে নেয়। এটা একটা বড় ধরনের জায়গা। এই জায়গায় আমাদের মনে হয় যে বড় ধরনের কাউন্সিলিং দরকার এবং সমাজে বড় ধরনের ইফেক্ট পড়বে সামাজিক ব্যবস্থাপনায়। এবং নারীর প্রতি সহিংসতা হলে যেটা ভালো বিচার আচার হয়, সে স্বামী হোক, ভাই হোক, বাবা হোক, যে হোক, নারীর প্রতি যদি কোনো ধরনের সহিংসতা ঘটে, উপযুক্ত বিচার হওয়া উচিত, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় আইনে হোক। এটা অবশ্যই আমাদেরকে এই জায়গাটা একটু ডেভেলপ করতে হবে। সে বিষয়ে আমাদের এনআরডিএস কাজ করছে, মাসুদ ভাই কাজ করছেন, অন্য যারা কাজ করছেন, এই জায়গায় আমাদের মনে একটু নজর দেওয়া বেশি দরকার যে একজন নারী সমাজের সহিংসতার শিকার হলে তার বিচারটা নিশ্চিত করতে হবে, আমাদের শাস্তিটা নিশ্চিত করতে হবে। এবং যেটা দেখি আমরা পারিবারিকভাবে যে ডোমেস্টিক যে ভায়োলেন্সটা আমাদের সমাজে হচ্ছে, সেটা হচ্ছে যে একজন নারী তার ঘরের মধ্যে তার ফ্যামিলিগতভাবে বেশি নির্যাতন শিকার হচ্ছে। সে যখন কারোর কাছে বলার সুযোগ পাচ্ছে না, বলে বলতে পারছে না, বলেও প্রতিকার পাচ্ছে না, তখন সে নারী হয়তো বা কোনো না কোনো ভাবে আত্মহত্যার মতো পথ বেছে নেয়। ওকে এখানে তো বাবলু শেষ ভাই, নয়। বাবলু ভাই আপনার কাছে আবার আসবো। জি জি, ধন্যবাদ থ্যাংক ইউ। আপনাকে। দুটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ভাবে আমাদের এখানে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ছিল। আপনি যেটা বলছেন যে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের ক্ষেত্রে আসলে সামর্থ্য তৈরি নিয়ে কাজ করা দরকার। আরেকটা কথা আমি নিজেও বেশ কয়েকদিন ধরে বলছি অনেক জায়গাতে, সেটা হচ্ছে আমাদের উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এমনকি কমিউনিটি যে এখান পর্যন্ত গিয়েছে, সেখানে শুধুমাত্র আসলে ফিজিশিয়ান না, একই সাথে আসলে কাউন্সিলর নিয়োগ করা উচিত। কারণ হচ্ছে সবকিছু আসলে চিকিৎসার ব্যাপার না, আমাদের কমিউনিটি লেভেল এখন কাউন্সিলিং কে নিয়ে যাওয়া উচিত। যদি কাউন্সিলিংটা আমরা প্রপারলি করতে না পারি, শুধুমাত্র ওষুধ ভিত্তিক তো আর আসলে মানে শান্তি আসে না। শান্তির জন্য আসলে আমাদের সেই কি বলবেন, আমাদের ভেতরে সেই জ্ঞান, মনন, সহনশীলতা, ধৈর্য এবং অন্য আরেকজনকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই জিনিসগুলো জরুরি। ধন্যবাদ বাবলু ভাই, গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট এনেছেন। আমি বাবলু ভাই বলার আগে অনুরোধ করেছিলাম লাইলা আপাকে, জনাব লাইলা পারভিন। লাইলা আপা আছেন? লাইলা আপা হ্যাঁ উনি হ্যাঁ, সভাপ্রধান নোয়াখালী নারী অধিকার জোট। লাইলা আপা জি। আছে আছে মাসুদ। মাসুদ, আমরা বলতে চাচ্ছিলাম যে আচ্ছা, প্রথমে আমার যে আমরা যেটা বসেছি যে সংঘাতকালীন যৌন সহিংসতা নিরসনে আন্তর্জাতিক দিবস, এটা খুবই একটা ভালো উদ্যোগ। এটার জন্য তোমাকে প্রথমে ধন্যবাদ জানাই মাসুদকে। আর এই দিবসে আজকে আমরা যারা একসাথে হয়েছি সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা এখানে প্রেজেন্টেশনের সময় যেটা দেখেছি যে সংঘাতকালীন যেসব যৌন সহিংসতা, সেখানে মুক্তিযুদ্ধ, আমাদের পার্বত্য চট্টগ্রামের সংঘাত, উত্তর রাখাইন সংঘাত, জাতীয় নির্বাচন, অনেকগুলো বিষয়গুলো চলে এসেছিল। আরেকটা ব্যাপার ছিল, সেটা যদি একটু যোগ করা যেত, যে প্রাকৃতিক দুর্যোগের সময় নারীর প্রতি যে যৌন সহিংসতা হয় সেটা যদি অ্যাড করা যেতে পারে। কারণ আশ্রয় কেন্দ্রের মধ্যেও ওখানেও যৌন সহিংসতার শিকার হচ্ছে নারীরা, আবার আশ্রয় কেন্দ্রে আসার পথেও নারীরা যৌন সহিংসতার শিকার কিন্তু হচ্ছেন। এটাও একটা থাকতে পারে। আর যেটা হলো যে আমরা তো বারবার বলে আসছি যে এই যে করোনার মহামারী কালে আমাদের যে যৌন সহিংসতা হচ্ছে, পাশাপাশি মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এবং সেটা শিশুদের উপর এবং নারীদের উপরই বেশি হচ্ছে, যেহেতু এখন সবাইকেই অনেক বেশি সময় ঘরে থাকতে হচ্ছে। তো ঘরে থাকার ফলে বিভিন্ন কারণে অকারণে ছোটখাটো বিষয় নিয়ে এগুলো, আসলে এগুলো হয়তো আমরা খুব তুচ্ছভাবে দেখি বা অবহেলা করেই দেখি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু দেখা যায় যে বড় ঘটনা ঘটে যায়, অনেক বড় ঘটনা ঘটে, এবং সেটা নিয়ে তখন শারীরিক ভাবেও নির্যাতন হয় বা মানসিক ভাবে নির্যাতন হয়, এগুলো হয়। কিন্তু আজকের যে আলোচনাটা আমাদের, যে সংঘাতকালীন যৌন সহিংসতা, একটা দলবদ্ধ একটা ব্যাপার আছে, একটা মানে অনেক সামগ্রিক একটা ব্যাপার আছে। তো এই জায়গাটা নিয়ে আমার মনে হয় আমরা যদি একটু জনপ্রতিনিধি যারা ছিলেন তাদেরকে যুক্ত করতে পারতাম, বা এই বিষয়টা আসলে যেমন ব্যক্তি সচেতনতা পর্যায়ে দরকার, তেমনি গণসচেতনতার ব্যাপারেও খুব দরকার।
আর বিচার প্রক্রিয়ার কথা কি বলবো, সেখানে তো আমাদের এত যৌন হয়রানির মামলা, যৌন সহিংসতার মামলা, সেগুলোর জন্য তো আমি মনে করি যে এটার জন্য একটা আলাদা ট্রাইব্যুনালই গঠন করা দরকার। কারণ আমরা যদি হিসাব নিই, জরিপ করি, তাহলে সেটা এত জমে গেছে, এটার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করলেও হয়তোবা অনেক ধীর গতিতে সেই বিচার প্রক্রিয়াটা মানে শেষ হবে। তো আমার কাছে যেটা ছিল যে একটা কথা মাসুদ বলতেছিলেন যে কমিউনিটি ক্লিনিকে আমি মনে করি যে একজন আসলে কাউন্সিলিং হিসাবে একজন থাকা দরকার। যারা কাউন্সিলিং করবেন, ওখানে যারা নারীরা আসবেন, তারা তাদের মানসিক সমস্যা নিয়েও আসতে পারবেন, শারীরিক সমস্যা নিয়েও আসতে পারবেন। কাউন্সিলিংটা আসলে খুব প্রয়োজন। এটা তাদের মনের জোর ফেরানোর ক্ষেত্রে, যে আমরা আত্মহত্যা করব এই যে টেন্ডেন্সি, বা আমাদের ভিতরে এই জিনিসটা যেন না জেগে উঠে, সেটার জন্য যে একটা সচেতনতা দরকার, গড়ে তোলা দরকার। আমার মনে হয় যে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে শহর কেন্দ্রিক প্রত্যেকটা জায়গায় আজকের এই দিবসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে অনেক অনেক বেশি আলোচনা হওয়া দরকার। আমরা হয়তো অনেকেই এই বিষয়টা অত গুরুত্ব দিচ্ছি না, যে সব নারী নির্যাতনের ভিতরে একভাবে চলে যাচ্ছে, কিন্তু আমরা এই যে এটার জন্য আলাদা করে বসা এবং আলাদা করে এটার জন্য কথা বলা, এটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। লাইলা আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। লাইলা আপা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো নিয়ে এসেছেন। আমাদের সাথে আছেন লাইলা তারেক আপা। লাইলা তারেক আপা আবার পারিবারিক কিছুটা ব্যস্ততাও রয়েছে, আপা বলেছেন ঘন্টা খানেক থাকবেন। লাইলা আপা, আপনি প্লিজ, আপনি একটু মাইক আনমিউট করে নেবেন। উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে। লাইলা তারেক আপার পরিচয় দেওয়া হয়নি। লাইলা তারেক আপা উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাতী শিশু একাডেমি। লাইলা আপা, প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠান, এটি দুঃখিত, একটি মাফ করবেন। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। জি, এটি নোয়াখালীর আদি কিন্ডারগার্টেন। জি, প্লিজ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এখানে আমার অনেক শ্রদ্ধাভাজন আছেন, এবং সবথেকে ভালো লাগছে আমাদের কৈশোর ভাইকে দেখতে পাচ্ছি সুস্থ অবস্থায়। কৈশোর ভাইয়ের সুস্থতার জন্য অভিনন্দন, পাশাপাশি সবার জন্য তো রইলই। আমি শুনছিলাম সবার কথা, আসলে খুব বেশি কিছু বলবো না। সমস্যা শুনেছি, বিশ্লেষণের মাধ্যমে অনেকের মতামত ইতিমধ্যে পেয়ে গেছি। আমার আরো শ্রদ্ধাভাজনরা আছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমার কাছে যেটি মনে হয় সমাধানটি কোথায় আছে, আমি একটা তালিকা করেছি, আমি সেটি পড়ে শোনাচ্ছি। প্রথমত হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন শুধুমাত্র পুরুষের নয়, আমাদের নারীদেরও পরিবর্তন করতে হবে। এবং পরিবারের, সমাজে, প্রতিষ্ঠানে আমাদের যে আচরণগত একটি বিষয়, সেখানে আমাদের সুশিক্ষার মাধ্যমে একটা পজিটিভ উত্তরণ ঘটাতে হবে, একে অন্যকে সহযোগিতার মাধ্যমে, সহমর্মিতার মাধ্যমে। এরপরে আছে যেটি খুব বেশি প্রয়োজন, রাজনৈতিক সুস্থতা এবং প্রকৃত ধর্মীয় শিক্ষা। বিচার ব্যবস্থার তো বিকল্প নেই, সেটি থাকবেই। আমাদের অভিভাবকদের সচেতনতার প্রয়োজন আছে, যেটি আমাদের কোন একজন ভাই বলছিলেন যে ওদেরকে নজরদারি করা প্রয়োজন। টিনেজার বয়সে ওরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, তাদের এ সমস্ত মেলামেশাতে কি ধরনের পরিণতি হতে পারে, এটি আছে। এরপর হচ্ছে যে অর্থনৈতিক মুক্তি ও প্রকৃত স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা এই জন্যই বলছি, আমাদের নারীরা যারা কর্মজীবী আছেন, সীমিত সংখ্যক ব্যতীত তারা কিন্তু তাদের উপার্জনের অর্থটি স্বাধীনভাবে ব্যয় করতে পারেন না, সেটিও স্বামী বা শ্বশুর বাড়ির নিয়ন্ত্রণে ব্যয় করতে হয়। মাস শেষে দেখা যায় নিজের জন্য কিছু থাকেন না, মাস শেষে সেই কাঙালিনী হয়ে থাকেন, এটি আছে। এরপর আমাদের মিডিয়ার একটা পজিটিভ এবং সুস্থ ভূমিকা থাকা প্রয়োজন, যেটি আমার কাছে মাঝে মাঝে মিডিয়ার কিছু নিউজ, কিছু কর্মকাণ্ড দেখে অসুস্থ বোধ করি। মাঝে মাঝে মনে হয় এই নিউজগুলো থেকে দূরে থাকাই ভালো। তা আমি আর বেশি কিছু বলবো না, আমার কাছে এটা মনে হয়েছে। আর এর সার মর্ম বা ব্যাখ্যার মনে হয় না এখানে যারা বসে আছেন তাদেরকে দেওয়া প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার আয়োজনের জন্য প্রাণকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আপনাকে আমরা শুনলাম দুজন টিচারের কাছ থেকে, শুনলাম যারা সরাসরি বাচ্চাদের সাথে, পেরেন্টসদের সাথে কাজ করেন। আবার একজন আইনজীবীর কাছ থেকে শুনি। আমাদের সাথে আছেন জনাব অ্যাডভোকেট গোলাম আকবর। গোলাম আকবর ভাই একই সাথে পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটি নোয়াখালী সমন্বয়কের দায়িত্ব পালন করেছে। জনাব গোলাম আকবর ভাই।
আছেন কি গোলাম আকবর ভাই? আচ্ছা, আকবর ভাই হয়তো বা এই মুহূর্তে ফোনের সামনে নেই। আহ, আমরা সেক্ষেত্রে একটু খোকন ভাইয়ের কাছ থেকে শুনি। খোকন ভাই, খোকন ভাই সাগরিকার প্রতিনিধিত্ব করছেন। সুমন ভাইকে জি দেখছিলেন একবার। জি প্লিজ আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। আমাকে সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা অনলাইনে সংঘাতকালীন যৌন সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবসে এই সেমিনারে অ্যাটেন্ড করছে। তো বলতে চাচ্ছি আসলে আমাদের তো করোনাকালীন সহ আমাদের দুর্যোগকালীন সময়ে এই নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে সেটা আমি একটু যেহেতু লোকাল আসপেক্টে কাজ করি, এখানে আমরা তো এর আগে যেটা শুনছি সেগুলো হচ্ছে যেগুলো পাবলিশড হচ্ছে সেই জিনিসগুলো আসলে উঠে আসছে। কিন্তু যেমন আমি যদি কোম্পানিগঞ্জের বর্তমান যে সহিংসতা চলতেছে সাথে হলো এখানে বেড়িবাঁধ গুলা ভেঙে যাচ্ছে। তো ভাঙতে গিয়ে এখানে নদীর পাশে যারা বসবাস করতেছে নদীর ঘরগুলো ভাঙতেছে। এখানে ভাঙতে গিয়ে দেখা যাচ্ছে একদিন সময় লাগতেছে অথবা 2 দিন সময় লাগতেছে। মানুষগুলো কিন্তু এখানেই বসবাস করতেছে, এখানেই থাকতেছে। সেই ক্ষেত্রে এখানে শিশু বলি অথবা নারী বলি যারা আছে তারা কিন্তু একদম অরক্ষিত অবস্থায় থাকে এবং অনেক ধরনের ওরা ভায়োলেন্সের শিকার হচ্ছে, যেগুলো আসলে সামাজিকভাবে তারা যেহেতু একদম অতি দরিদ্র বা একদম সমাজের নিচু শ্রেণীর মানুষ, ওরা প্রতিবাদ করারও সুযোগ থাকে না। তারা নিজেরাই নিজেদের মতো করে শিকার হয়ে এটাকে নিজেদের মধ্যে তারা হয়তোবা এটা মেনে নিচ্ছে। কিন্তু আমরা যারা সমাজে বাস করি, আমাদের যারা প্রতিনিধি আছে, আমাদের আসলে সকলেরই এগিয়ে আসা উচিত যে এই ধরনের ভায়োলেন্স থেকে আমরা তাদেরকে ধন্যবাদ কিভাবে খোকন ভাই, ফিরিয়ে আনতে এটাও পারি। খুবই জি। গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেটা হচ্ছে এটা নোয়াখালী অঞ্চলের নদী যে হারে ভাঙছে তার চাইতে যদি বেশি আমরা দেখি এই মুহূর্তে খুলনা, সাতক্ষীরা, মধ্য উপকূল এবং রামগতি অঞ্চলে, সেটা আরো ভয়ঙ্কর রকমের। সুতরাং এখানে বাংলাদেশে আমরা যদিও এতদিন পর্যন্ত এটা আমাদের এই এই গ্রুপটার জন্য জরুরি, যদিও আমরা এতদিন ধরে বলে আসছি যে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দারুণ রকমের উদাহরণ তৈরি করেছে, কিন্তু এই বছর যে ইয়েস এসছে, ইয়েস দেখিয়ে দিয়েছে বাংলাদেশ জলোচ্ছ্বাস ব্যবস্থাপনায় কতটা দুর্বল হতে পারে। এবং যেখানে তুফানি হয়নি, শুধুমাত্র জলোচ্ছ্বাস আমরা ম্যানেজ করতে পারিনি, সেখানে এটি বেশ এবার আলোচনায় এসে সারা পৃথিবীতে বাংলাদেশে খোদ পার্লামেন্টে দেখেছেন আপনারা একজন পার্লামেন্টারিয়ান প্ল্যাকার্ড নিয়ে গেছে যে আমাদের কিছুই দরকার নেই, আমাদের বাঁধ দরকার। সুতরাং যারা বাঁধের বাইরে বসবাস করেন, বাঁধের উপরে বসবাস করেন, তাদের উপরে প্রতিদিন নানান ধরনের নিপীড়নে পড়তে হয়, নিপীড়নের শিকার হন। তো সেটিও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয়। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এবং শিক্ষক, আমরা অনেকদিন পর তাকে পেয়েছি, অজয় কুমার দত্ত স্যার। কি আছেন আমাদের সাথে? অজয় দা, একই সাথে স্বাগত জানিয়ে রাখি আমাদের এখানে, আমরা যেহেতু জুম লিংকটা অনলাইনে শেয়ার করেছিলাম, আমাদের সাথে যুক্ত হয়েছেন মৃণাল কান্তি মার্মা, মিনা চাকমা। মৃণাল দাকে আপনারা অনেকে চিনেন, উনি আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করেন। তাকেও স্বাগত জানাচ্ছি, তিনি শুনবেন। মাসুদ ভাই, আমাকে কি শোনা যায়? আমি অনেকক্ষণ কিন্তু কানেকশন পাই নাই, হ্যাঁ, আপনাকে প্রায় এখন শোনা 15-20 যাচ্ছে মিনিট। রিনি আপা। এর ফাঁকে আমরা একটু অজয়দের কাছ থেকে শুনি। আচ্ছা, শুনেন। হ্যাঁ অজয় দা, একদমই শোনা যাচ্ছে না দাদা, অনেক দূর থেকে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অজয় দা একটু সাউন্ড ঠিক করে নিক, এর ফাঁকে আমরা অন্য আরেকজনের কাছ থেকে শুনি। কেউ একটু ভলেন্টিয়ারলি বলবেন। আচ্ছা, আমরা আকবর ভাইকে খুঁজেছিলাম কিছুক্ষণ আগে, গোলাম আকবর ভাই। আকবর ভাই, আপনি মাইক আনমিউট করে নেন, আপনার মাইক বন্ধ আছে। মাইক, হ্যাঁ।
জি আকবর ভাই বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, ধন্যবাদ। আলোচনা শুনছিলাম। তো আসলে এই করোনা কালে বা সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আমাদের যে নারীর প্রতি যে সহিংসতা সেটা হয় এবং দিন দিন বাড়ছে। আমরা এতক্ষণ আলোচনা হয়ে আমাদের নির্বাচনোত্তর নোয়াখালীর সুবর্ণচরের যে আলোচিত ঘটনাটি ঘটেছে, পারুল গণধর্ষণ, সেই মামলার আসলে ট্রায়াল অবজারভার হিসাবে আমি কিছুটা দায়িত্ব পালন করার সুবাদে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এই বিষয়ে দু একটি কথা বলবো। কারণ একজন আলোচক বলেছেন, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপনি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, হচ্ছে আসলে আমাদের নারীর প্রতি যেই সহিংসতা, সেই সহিংসতা আসলে কমতো যদি আমাদের বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজে এবং রাষ্ট্রে বৃদ্ধি না পেত। দুর্ভাগ্যজনকভাবে আজকে পারুলের যে মামলাটা, আমাদের ট্রায়াল শুরু হওয়ার পর আমরা দেখছি যে নানান কারণে ট্রায়ালে ব্যাঘাত ঘটছে। কখনো অধিকাংশ ক্ষেত্রেই আসামি পক্ষের আইনজীবীরা নানান অজুহাতে সময় ক্ষেপণ করেছে মামলার একেবারে শেষ পর্যায়ে। বর্তমানে মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে আছে এবং এই অবস্থায় থাকাকালে আবারও আমাদের দেশে করোনার দ্বিতীয় ঢেউ আমাদের আসে, যে কারণে আমাদের বিচারালয় আমাদের বিচার কার্য আপাতত বন্ধ আছে। আজকে আমি প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে আসলে দুটি কারণে মূলত আমাদের নারীর প্রতি সহিংসতা হচ্ছে সমাজে এবং পরিবারে, বিশেষত এই করোনা কালে। আজকে দেখুন, এই করোনার কারণে আজকে আমাদের ব্যক্তি পর্যায়ে বলেন, পরিবার পর্যায়ে বলেন, মানুষের আয়ের চাকা একেবারে মন্থর হয়ে গেছে। আজকে আয়ের সাথে সম্পর্কিত পারিবারিক শান্তি এবং সহিষ্ণুতা, আজকে এই পারিবারিক অসহিষ্ণুতার ক্ষেত্রে আজকে আমাদের করোনার যে অভিঘাত, পরিবারগুলোতে যেই আয়ের চাকা মন্থর হয়ে গেছে, সেই কারণেও কিন্তু পরিবারগুলোতে আজকে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে নারীর প্রতি। এক নাম্বার 2 হচ্ছে, আজকে আমাদের সমাজে যেহেতু বিচারহীনতার সঙ্গে মানুষ স্বল্প সময়ে বিচার পাচ্ছে না, সেই কারণে সমাজে আজকে অস্থিরতা তৈরি হয়েছে, সহিংসতা তৈরি হয়েছে এবং আজকে সমাজে যে মাস্তানতন্ত্র, যে রাজনীতির যেই অনুষঙ্গ হিসেবে আমাদের সমাজে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাস্তানতন্ত্র, এগুলো কিন্তু নারীকে নানাভাবে ইফেক্ট করছে। হ্যাঁ, নারীর স্বাভাবিক চলাচলে, নারীর স্বাভাবিক জীবনযাত্রায়। সুতরাং আজকে আমরা যদি সব মিলিয়ে আমরা মোটা দাগে দেখি, তাহলে আজকে আইনের শাসনের কোনো বিকল্প নেই। আজকে আইনের ভাই ধন্যবাদ আপনাকে। আমি একটু জোর দিতে চাই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমরা এবার একটু অনুরোধ করব, আমাদের সাথে আছেন আমাদের সকলেরই অগ্রজ নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি NRDS এর নির্বাহী পরিচালক জনাব আব্দুল আওয়াল। আওয়াল ভাইকে অনুরোধ করবে। ধন্যবাদ মাসুদ। আমি শুনছিলাম, তবে প্রথমত ধন্যবাদ জানাই উদ্যোগ নেওয়ার জন্য। সরি, মানে আমার এখানে মাঝে মধ্যে 5টা বেজে গেলে একজন শিশু আসেন, তাকে নিয়ে বড় ঝামেলায় থাকে। আচ্ছা, যাই হোক, তো এখন তাকে নেওয়া হয়েছে। তো প্রথমত এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, যেটা ইউএন একটা ফ্রেমওয়ার্কের মধ্যেও যদি আমরা ফেলি, যেটা প্রথমে ধন্যবাদ জানাই সালমাকে একটা খুবই প্রয়োজনীয় তথ্যবহুল উপস্থাপনার জন্য। এবং আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি তারা এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন কাজ করি এবং আমরা ক্ষুব্ধ থাকি, আতঙ্কিত থাকি,
আমরা এই ব্যবস্থার বদল ঘটানোর জন্য নানান রকম কাজ করি। তাদের জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং কতগুলো এম্পেরিক্যাল তথ্য আমরা উপস্থাপন করেছি এবং আমাদের অভিজ্ঞতাগুলোরও কথা বলছি। এরকম ঘটনা এবং তথ্য ভিত্তিক যে আমাদের আশেপাশে এখনো এগুলো ঘটছে এবং এটা প্রত্যেকটাই আমাদের ক্ষুব্ধ করে। কিন্তু এগুলো কেন ঘটছে? আমরা আমাদের ফ্রেমওয়ার্কটাও হলো ঘটনা পরবর্তীকালীন কি করা যায় এবং সেগুলো অবশ্যই করণীয় আছে। আমরা বলছি যে রাজগঞ্জে যখন আক্রান্ত হয়েছে মানুষ, তখন তারপরেই নাগরিকরা ফুঁসে উঠেছে, স্থানীয়ভাবে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিংবা বরিশালে যখন নির্বাচন পরবর্তীকালীন যেই ধর্ষণ নির্যাতন হয়েছে রাজনৈতিক কারণে, আমরা ক্ষুব্ধ হয়েছে এবং পরবর্তীকালে অনেক দিন সেগুলো রাজনৈতিকভাবে তথ্য হিসাবে তুলে ধরা হয়েছে বিভিন্ন বিচার এবং মানুষের শুভ বুদ্ধির উদয় ঘটানোর জন্য। আমি কথাটি বলছি এই জন্য, আমার মনে হচ্ছিল যে এই সংঘাত এবং যুদ্ধ এইটা যারা জড়িত হয় তারা সশস্ত্র থাকে, নারী যখন নিরস্ত্র থাকে তখন আক্রান্ত হয়। এবং যুগে যুগে এই সশস্ত্র সংঘাতগুলোর ক্ষেত্রে যুদ্ধ হয়েছে, মানুষ যুদ্ধ করে কেউ জয়ী হয়েছে, কেউ হেরে গেছে, অপর পক্ষকে নিশ্চিহ্ন করে ফেলেছে, কিন্তু নারীদের উপর তারা যৌন সহিংসতা চাপিয়ে দিয়েছে। আমাদের ইতিহাসে গত 5000 বছরের ইতিহাসে সকল ধর্মযুদ্ধ, সামাজিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, এগুলো সবকিছুর মধ্যেই আপনি দেখবেন নারীকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। যখন যুদ্ধে কেউ পরাজিত হয়, তার সর্বশেষ যে শিশু এবং নারীরা উপস্থিত থাকে, তাদেরকে অপদস্থ করা, হেয় করা এবং সেই জনগোষ্ঠী যাদের উপর জেনোসাইড চলেছিল তাদের মনোবল শেষ করে দেওয়ার জন্য এই কাজটা ঘটানো হয়। আমাদের মুক্তিযুদ্ধে দুটো কাজ ঘটেছে। একটা হলো যে আমাদের নারীরা যুদ্ধে যোগ দেওয়ার সুযোগই পেয়েছে কম, আমরা অনেকেও খুব অল্প সুযোগ পেয়েছি, যুদ্ধটা মাত্র দানা বেঁধে উঠছে। আপনি খেয়াল করেন এখানে 3 থেকে 4 লক্ষ নারী ধর্ষিত হয়েছে এবং আমাদের মুসলিম ভাইদের দ্বারা। আমরা অন্য অনেক ভাইদের কথা বলি, আমরা মুসলিম ভাইরা ধর্ষণ করেছি মুসলিম এবং হিন্দু বোনদের। আমাদের বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। সুতরাং আজকে আমি স্মরণ করি আজকের এই দিনটা জাতিসংঘ যে কারণে করেছে, আমরা খুব প্র্যাকটিক্যালি বাস্তব জায়গায় চলে আসছি। আমরা ওই জায়গায় যদি ফিরে যাই, সেটা হলো যে কোনো ঘৃণা, যুদ্ধ, সংঘাত এগুলোই আসলে মানুষকে এই স্তরে নিয়ে যায় যে স্তরে নেমে সে পাশবিক স্তরে গিয়ে তার পাশবিকতা, তার ঘৃণা, সেইটা চরিতার্থ করে নারীর উপর নিষ্ঠুরতা চাপিয়ে দিয়ে। এবং ধর্ষণ সেই রকম একটা ব্যাপার যে নারীকে শেষ করে দেওয়া, মনোবল ভেঙে দেওয়া, হেয় করা। এবং একজন বলেছেন যে আমাদের সমাজে নারীর প্রতি যে সহিংসতা এবং যে ধরনের আচরণ হয়, আমাদের সমাজে পরিবারগুলোতে অনেক নারী আত্মহত্যার পথ নিতে বাধ্য হয়, বেছে নিতে বাধ্য হয় এবং করেন। এবং কথা এসছে যে আমরা কাউন্সিলিং এর জন্য সামাজিক পর্যায়ে কি করতে পারি। নিশ্চয়ই প্রথম কথা হলো আমাদের দেশে অনেকগুলো ভালো ঘটনা ঘটেছে। আমি যখন রাস্তায় বেরোই আমি দেখি যে অসংখ্য নারী পুলিশ আছে, আমি দেখি যে সামরিক বাহিনীতে অসংখ্য নারী সেনা সদস্য আছে, আমাদের প্রশাসনে অনেক নারী এখন হয়েছে। আপনারা দেখবেন যে কয়েকদিন আগে একটা বিতর্ক হচ্ছিল, কি নারী ইউএনও যদি মুক্তিযোদ্ধাকে মারা যাওয়ার পর সম্মান জানানোর জন্য সেলিউটে অংশ না নেওয়া হয়, সেটা সরকারি দলের লোকজন স্ট্যান্ডিং কমিটিতে বসে আলোচনা করে এবং প্রায় পাশ হওয়ার পর। সুতরাং সমাজের মধ্যে নানানভাবে নারীকে হেয় করা, অধস্তন করে চেপে রাখার সংস্কৃতি, রাজনৈতিক সিদ্ধান্ত এগুলো বিরাজমান আছে। এটা ধর্মের মধ্যে আছে, এটা সমাজের মধ্যে আছে, অর্থনীতির মধ্যে আছে, রাজনীতির মধ্যে আছে। সুতরাং গত 1000 বছরের ইতিহাসে নারী যখনই ম্যাট্রিয়ার্কাল সোসাইটি নারীর কাছ থেকে রাজনৈতিক নেতৃত্বটা কেড়ে নেওয়া হয়, তখন থেকে এটা ঘটতে শুরু করে। আমি জাস্ট বেশি বলবো না কারণ সময় খুব কম, মাসুদ, সরি, 2-3 মিনিটে শেষ করি। কিন্তু এখন বিভিন্ন জায়গায় দেখবেন যে নারীর নেতৃত্ব রাজনৈতিক ভাবে আসছে, কিন্তু এটা অবসান ঘটছে না। তাইলে প্রতিরোধ করার এত আইন কানুন আছে। একজন বলেছেন যে এখন তো একেবারেই মানে নারীর প্রতি যৌন নির্যাতন হলে তার শাস্তি হলো তাকে মেরে ফেলা, তাকে হত্যা করা। এইরকম একটা জায়গায় ওগুলো থামছে না কেন? এখানে আমাদের ভাবা দরকার যে কোন এডুকেশনটা দেবো। একজন বলেছেন যে অনেকে আমরা এডুকেশন দেবো।
আমরা তো বেসিক হিউম্যান রাইট এডুকেশন দিচ্ছি কিনা? প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে মর্যাদাপূর্ণ জীবনের, সেটা একজন নারীর রয়েছে, একজন পুরুষের রয়েছে। এবং আরেকটা খুব ভূমিকা হলো রাষ্ট্রের। আপনি দেখেন দুনিয়ার অনেক দেশে এখন আর্থিক সামর্থ্য অনুযায়ী যারাই কর্মহীন থাকে, যারা শুধুমাত্র ডোমেস্টিক লেবারে যুক্ত থাকে, তাদেরকে রাষ্ট্র ভাতা দেয়। আজকে আমরা আমাদের বিধবা নারীদের জন্য, যার কেউই নাই পরিবারে, কেউ দেখভাল করে না, 500 টাকা রেখেছি। যাই হোক, তো আমার কথা হলো যে সোশ্যাল প্রোটেকশন সিস্টেমটা এমন জায়গায় নেওয়া দরকার, এটা প্র্যাকটিক্যাল একটা দিক, যাতে নারী সকল ক্ষেত্রে কাজে যোগ দিতে পারে, সে আয় করতে পারে, সে রাষ্ট্রের কাছ থেকে ভাতা পেতে পারে, যে যার চাকরি থাকবে না, কাজ থাকবে না, রাষ্ট্র তাকে টাকা দেবে। আর প্রধানত যেটা দরকার এই দিবসের দাবি করা, যে ধর্মকে ব্যবহার করে, রাজনীতিকে ব্যবহার করে, জাতীয়তাবাদকে ব্যবহার করে, রাজনৈতিক দলকে ব্যবহার করে যেই নিষ্ঠুরতাগুলো আরোপ করে, এই ঘৃণা বিদ্বেষের সংস্কৃতিটা বদলে ফেলা। এখন এটা বদলাতে হলে মানবাধিকার শিক্ষাটা আমাদের দিয়ে দিতে হবে, আমাদের এডুকেশনের মধ্যে এটা নাই। তো সুতরাং আমি শেষ করছি এটা বলে যে আমাদের নির্বাচনে যদি কেউ হেরে যায়, দেখা যায় যে বিজয়ী পক্ষ হেরে যাওয়া পক্ষের নারীদেরকে সর্বশেষ ধর্ষণ করে, সাম্প্রদায়িক কারণে ধর্ষণ হয়, যুদ্ধের কারণে। আরে আমি এক কি আজহারি সাহেব আছেন, ওনার একদম সর্বশেষ একটা বয়ান শুনলাম, অদ্ভুত। তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন যে পৃথিবী যখন বিজয়ী হবে, আমাদের পবিত্র ধর্ম, আমরা যখন বিজয়ী হব, তখন তো যারা হেরে যাবে তাদের নারীদের কি হবে? বহু বিবাহের পক্ষে নারীর প্রতি এই ধরনের দৃষ্টিভঙ্গি উস্কে দেওয়ার মতো করে কথা বলছেন। তো যাই হোক, আমি মেবি এটা খুব রেডিক্যাল আওয়াজ এই মুহূর্তে, কিন্তু আমার মনে হয় সমাধান হলো নারীর প্রতি সম্মান করে না অসম্মান করে এরকম যে কোনো মতাদর্শকে রিফর্ম করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। রাষ্ট্রটাকেও রিফর্ম করা উচিত। রাষ্ট্র যাতে ঘটনা ঘটে যাওয়ার পরে যে ব্যবস্থাগুলো নেয় সেগুলোর ব্যাপারে, কারণ কেউ বলছেন যে কঠোর, আরে ভাই কঠোর দিয়ে কিচ্ছু হবে না। অনেক দেশে কঠোর কিচ্ছুই নাই, কিন্তু একটা নারীও সেখানে রাস্তায় এরকম আক্রমণের শিকার হয় না, সহিংসতার শিকার হয় না, এবং তার প্রতি ঘৃণা বিদ্বেষ প্রচার করা হয় না, তার পোশাক যেরকমই থাকুক। তাহলে বিষয়টা শুধুমাত্র আমি ধর্ষণের কারণে, নারীর প্রতি নির্যাতনের কারণে তাকে ফাঁসিতে ঝোলাবো, এটা কোনো সমাধান হচ্ছে না। আসলে ফাঁসিতে ঝোলাতে হবে পুরনো কালের দর্শনগুলো, পুরনো কালের নিয়মগুলো, মানুষের মধ্যে যে ঘৃণা বিদ্বেষ লালন হয় সেই শিক্ষাকে পরিহার করা, বদলে দেওয়া, এবং মানবাধিকারের শিক্ষাটাকে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরা এক। আর আমরা যারা প্রতিরোধ সংগ্রামী, আমরা এই বিষয়টা নিয়ে পরে আলাপ করে রিয়েলি পথ বের করা, সমাজের মধ্যে নারীর প্রতি ঘৃণা বিদ্বেষ অপসারণের জন্য আমরা আসলে কি করতে পারি, কি করব। ধন্যবাদ মাসুদ আপনাকে। আউল ভাই ধন্যবাদ। আউল ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের আসলে যে শিক্ষা, সেই শিক্ষার সাথে আসলে মানবাধিকার শিক্ষাটা খুব জরুরি। এটা শুধুমাত্র কনভেনশনাল শিক্ষাতে না, আমাদের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সামাজিক শিক্ষা ব্যবস্থাপনাগুলো আছে, সেখানেও এটাকে অন্তর্ভুক্ত করা উচিত। এখন ভার্চুয়াল মিডিয়া নানা রকম শিক্ষা হচ্ছে, সেখানেও মানবাধিকার শিক্ষাকে যোগ করা খুব জরুরি। কারণ এই সময় যে আমরা যদি দেখি, সবচেয়ে বেশি ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছি আমরা ভার্চুয়াল মিডিয়া ব্যবহার করে, সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করে। সুতরাং এইখানে আসলে কিভাবে আমি অন্যের মর্যাদা নিশ্চিত করব, অন্যকে সম্মান দিব, আমি কিভাবে আসলে ঘৃণা ছড়ানো থেকে নিজেকে রহিত করব, সেই শিক্ষাটা খুবই জরুরি বলে আমি মনে করছি। এটা ঠিক যে আমাদের রাষ্ট্রীয় আয়োজনে ব্যাপক সেন্সর মেশিন টেশিন বসানো হচ্ছে, কিন্তু আসলে এটা দিয়ে আমরা কি ঘৃণা থামাতে পারছি কিনা, নাকি সেটা কাউন্টার ঘৃণা উস্কে দিচ্ছে, সেটা বোধহয় খোদ আমাদের ভাবার সময় এসেছে। আমি এই মুহূর্তে বলার জন্য অনুরোধ করছি, আমাদের সাথে আছেন গান্ধী আশ্রম ট্রাস্টের ডিরেক্টর জনাব রাহা নবকুমার। হ্যাঁ, ধন্যবাদ মাসুদ। আপনাদের আউল ভাই চমৎকার প্রেজেন্টেশনের পরে আমি আর বলার তেমন কিছু নেই। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, তো আমি একটু এটা বলতে চাই যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের যে শিক্ষাটা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে বীর ভোগ্যা বসুন্ধরা, যিনি বীর হবেন তিনি সবকিছু ভোগ করবেন। মানে এই যে মানসিকতা, এটা কিন্তু আমাদের সবার মনে প্রথিত অবস্থায় আছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি অতি সাম্প্রতিক কালের কিছু দুই একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমরা করোনা যখন শুরু হয় গত বছর মার্চ মাসে, আমাদের যখন লকডাউন শুরু হলো আর কি,
এরপরে বিভিন্ন ভাবে মানুষের কাছে বিভিন্ন সহায়তা পৌঁছেছে, বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন, কর্ম হারিয়েছেন, বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ বঞ্চিত হয়েছেন, বিভিন্নভাবে সহায়তা তারা পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে। কিন্তু ক্রমান্বয়ে এই সহায়তাগুলো কমে এসছে। সরকারের যে সহায়তা সে সবার কাছে ঠিকমতো মানে যতটা প্রয়োজন সেই মতো হয়তো হচ্ছে না। এবং এর ফলে যেটা হয়েছে, গ্রামে গঞ্জে পরিবারগুলোতে বেশ কিছু দারিদ্র ভাব আমরা লক্ষ্য করছি, এবং সেই সঙ্গে তালাকের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। এবং আমি যেহেতু গ্রামে কাজ করি, প্রচুর নারীকে আমার ফেস করতে হয়, প্রতিদিন আসছেন, তারা বলছেন যে কোনো কারণ নেই, বিনা কারণে তালাক দেওয়া হচ্ছে। এবং তালাক দেওয়ার পর সালিশ যখন বসছে তখন বলা হচ্ছে এটা নষ্ট নারী, মানে নারীকে যদি নষ্ট হিসেবে প্রমাণ করা যায় তাহলে তাকে অনায়াসে তালাক দিয়ে দেওয়া যায়। মানে এরকম যে সমাজের ঘটনাগুলো ঘটে আসছে, শুধু যে সংঘাতকালীন সময় বা মহামারীর সময়, অতিমারির সময় তা নয়, এরকম যখন সমাজে একটা অস্থির সময় যায় তখন কিন্তু নারীদের প্রতি সহিংসতা অনেক বেড়ে যায়। ফলে আপনারা যে কথাগুলো বলছেন, অন্যান্য আলোচকরা যে কথাগুলো বলছেন যে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আমি যদি পরিবর্তিত হয়, আমার চিন্তার জগতে যদি পরিবর্তন আনতে পারি, তাহলেই শুধু ঘৃণা না ছড়িয়ে ভালোবাসার যে জগৎ, সেই জগৎটা আলো ছড়াতে পারি আমরা। তো যারা আমাকে শুনছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নবদা। আমাদের সাথে আছেন চরসল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনা ম্যাডাম। আপা আছেন? রাবেয়া আপা? হ্যাঁ আছি। জি। আসসালামু আলাইকুম। ভালো লাগছে আসলে এই প্রোগ্রামটা, আমি এর আগেও বেশ কয়েকবার অ্যাটেন্ড করেছি। আর ভালো লাগছে এজন্যই যে এখানে যারা আছেন ওনারা সবাই মোটামুটি মনে হয় প্রতিবাদী, অন্তত নারীদের নির্যাতনের ক্ষেত্রে। কিন্তু একটা বিষয় নিয়ে আমি অবাক হই আসলে, আমরা তো অনেকগুলা মিটিং করেছি, অনেকগুলা সেমিনার করেছি, কিন্তু এটার ফলাফলটা কি এলো আমি এখনো দেখি না। আমাকে গত কিছুদিন আগে একজন প্রশ্ন করছিল আর কি, যে আচ্ছা আপনারা তো এই যে প্রতিবাদ করছেন, বিভিন্ন মিটিং করছেন, কিন্তু এটার ফলাফলটা কি আসলো? আমি তো দেখি না সমাজে নারী নির্যাতন কমে গেছে বা কমতেছে, বা আপনাদের এই প্রতিবাদে মানুষ একসাথে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করছে, এরকম তো কিছু দেখি না। তো শুনে একটু খারাপ লাগছে আসলে। আমার কথা হচ্ছে যে আমাদের সবাইকে আসলে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। প্রথমে আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে। আর মাসুদ ভাইকে আমি বলবো, আমরা আসলে কথা বলার জন্যই অনেকে অংশগ্রহণ করি, কিন্তু আমাদের মূল দায়িত্বটা কি, আমাদের মূল কাজটা কি, এইটা হয়তো আমরা অনেকেই করি না। শুধু মনে করি যে আমরা অ্যাটেন্ড করতে পারলেই ভালো। যেমন আউয়াল ভাইয়ের কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে যে আসলে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। এই যে শুধু লকডাউন না, এ সামাজিক বিভিন্ন কাজে কর্মে, অফিস আদালতে, অন্য সময়ও নারীরা আসলে বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে। শুধু কিন্তু শারীরিক যে সেটা না, মানসিক ভাবেও নির্যাতিত হচ্ছে। কিন্তু আমরা কয়জন এটার প্রতিবাদ করি? আমি তো হলফ করে বলতে পারবো, আমরা এখানে যারা আছি এরা সবাই কিন্তু প্রতিবাদ করে না। আমরা এখানে যারা আছি এরা যদি অন্তত আন্তরিক ভাবে আমরা প্রতিবাদ শুরু করি, তাহলে নারী নির্যাতন কিন্তু অনেকটা কমে যাবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা মুখে অনেক কথা বলি কিন্তু কাজে কোনো কিছু দেখাই না। আর এই যে জনপ্রতিনিধির কথা আমাদের একজন আপা বলে গেছেন, জনপ্রতিনিধিকে আমরা জানাবো, ঠিক আছে, উনি যদি এরপরে কাজ না করে, আমরা কি সাহস নিয়ে কখনো তাকে জিজ্ঞেস করেছি বা জানতে চেয়েছি যে এই বিষয়টা নিয়ে আপনি পরবর্তী পদক্ষেপ কি? আসলে আমাদের সেই সাহসটা নেই। আমরা আসলে ভীতু। এত ভীতু মানুষকে দিয়ে কোনো প্রতিবাদ করা সম্ভব না। আমার কথা হচ্ছে আমাদেরকে সাহস নিয়ে মাইন্ড সেট আপ করে এগিয়ে যেতে হবে। এরপর আসেন মিডিয়ার কথা। আমাদের মিডিয়াগুলো কি কাজ করে? কিচ্ছু করে না, তেমন কিছুই করে না। হয়তো মিডিয়ার কথা বলে অনেকে বলবে যে না না মিডিয়ার কথা বলে দেয়, মিডিয়া অনেক কাজ করে। মিডিয়া কাজ করলে তো আমরা চোখের সামনেই দেখবো যে মিডিয়া কি কাজ করছে। মিডিয়া কিছুই করছে না। মিডিয়া যদি ঠিক থাকতো তাহলে আমাদের সমাজে এত নির্যাতন নারীরা হতো না, এত নির্যাতিত হতো না, নারীরা হতো না, শিশুরা হতো না, কিছুই হতো না, এগুলো তেমন কিছুই হতো না। অনেক অনেক মামলা আছে যেগুলো হ্যাঙ্গিং অবস্থায় আছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তার কারণ হচ্ছে কি, কেউ কোনো প্রতিবাদ করছে না, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। আরে বাবা, আমরা যদি সবাই চুপচাপ থাকি, একটা সময় তো এই নারীরা সব আত্মহত্যা, নারীরা আত্মহত্যা করছে কেন? নির্যাতনের শেষ পর্যায়ে যে নারীরা একটা পর্যায়ে যে আত্মহত্যা করছে, আমরা জানি আত্মহত্যাটা মহাপাপ, কিন্তু তারপরও কেন আত্মহত্যা করছে? যখন একটা নারী সহ্য করতে পারতেছে না, শেষ পর্যায়ে যে সে
আত্মহত্যা করতেছে। আসলে এগুলো আপা, আমাদেরকে থ্যাংক ইউ ভেরি গভীরভাবে মাচ। ভাবতে হবে। আমার মনে হয় আপনার কথাগুলো দরকার ছিল। আমরা নিজেরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছি, আমরা নিজেরা নিজেদের বোঝাপড়ার জন্য এই প্রশ্নগুলা করা দরকার। এটা ঠিক, কিন্তু একই সাথে এটাও ঠিক যে আমরা যত কোনো না কোনো ভাবে সমাজে আসলে 99%, কিন্তু আমরা এক ভাগ একসাথে একত্রিত হতে পারছি না, একসাথে আমরা আন্দোলনে নামতে পারছি না। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি একজন আরেকজনের সাথে জুতবদ্ধ হওয়ার, আমরা একসাথে কাজ করার জন্য। আমার মনে হয় না যে এত হতাশ হওয়ার কিছু আছে। মানে আমরা এই যে মাসুদ ভাই, এই যে বলছেন হতাশ হওয়া, যার যায় সে বোঝে। আমরা কিন্তু সেটা অনেক ঠিকই কথাই আছে। বলি যে আমরা তো অনেক কাজ করছি, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের এই হতাশা কাটতে কাটতে অনেকের কিন্তু অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে। না, তা তো স্বাভাবিক, যেটা যার যাবে সে বুঝবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা হচ্ছে যে একটা সমাজকে আসলে কালেকটিভলি চেঞ্জ করতে হয় না, একজন ব্যক্তি মানুষ একা লড়াই করে কিছু করাটা কঠিন। তো আমার মনে হয় সেই সুদিন ফিরে আসবে আসলে। আমি এবার বলার জন্য অনুরোধ করবো, আমাদের সাথে আছেন বন্ধনের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আমিনুজ্জামান মিলন। মিলন ভাই। আচ্ছা, এই মিলন কিন্তু আমি ধন্যবাদ আবার মাসুদ ভাই। কালকে ফেসবুকে যে পোস্ট দিছি সেই মিলন এক মিলন না, কিন্তু এটা দুই মিলন। বাজারজাত করছেন নাকি? আচ্ছা, ধন্যবাদ মাসুদ ভাই। আসলে আলোচনা প্রচুর হয়েছে, যেগুলো শুনেছি আর কি, এবং সবগুলোই প্রাসঙ্গিক আলোচনা। তবে একটু আগে আপা যেটা বললেন, এটাও অনেক গুরুত্বপূর্ণ কথা আপা বলেছেন, যে একটি ঘটনা ঘটার পর আমরা কিন্তু কিছুদিন এটা প্রতিবাদ করি বা এটার পেছনে লেগে থাকি, তারপর এটার বিচার শেষ না হওয়া পর্যন্ত যে অব্যাহত রাখা দরকার সেটা আমরা ভুলে যাই। আমরা আরেকটি ঘটনার পিছনে তখন আবার লেগে থাকি। এটাও কিন্তু বিচার না পাওয়ার ক্ষেত্রে অথবা বিচারের ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট না করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। আর আমাদের এখানে বিচারহীনতার সংস্কৃতিটা খুব বড় বেশি যে কে বসেছে, যেটা গোলাম আকবরও বলেছেন। আপনি যদি একটি ঘটনার দ্রুততম সময় বিচার হতো এবং অপরাধী তার সর্বোচ্চ শাস্তি পেত, তাহলে কিন্তু এই যে বিচার না পাওয়ার আশঙ্কায় যে আত্মহত্যা করছে সেটি কিন্তু হতো না। আপনারা সাম্প্রতিক কালের দুটো ঘটনা দেখেছেন, একটা হচ্ছে মুনিয়া নামের একটা মেয়ে, সে আত্মহত্যা করেছে, কারণ সে জানে যে প্রভাবশালীদের কোনো বিচার বাংলাদেশে হয় না। তো আরেকটা ঘটনা দেখেছেন, একজন প্রভাবশালী মহিলা যিনি চলচ্চিত্রে অভিনয় করেন, তার ক্ষেত্রে আবার যারা অপরাধী তারা কিন্তু দ্রুত গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এখন সেই মহিলার সেই নারীর চরিত্রকে মিডিয়ায় এমন ভাবে কালিমালিপ্ত করে নিউজ করা হচ্ছে, তাতে মনে হচ্ছে ইনিও কিন্তু শেষ পর্যন্ত বিচার পাবেন না। তাহলে একজন প্রভাব প্রতিপত্তিহীন মহিলা সুইসাইড করেছেন, আরেকজন বিচার পাওয়ার একটা আশা জেগেছে, কিন্তু ফাইনালি দুজনেরই আসলে বিচার পাবেন না, কারণ সবাই কি বলবো দেশে প্রভাবশালী পরিবারের সদস্য। আপনি সংঘাতকালীন সময়ে দেখবেন যে কোভিড হাসপাতালে যখন কোয়ারেন্টাইনে আছে অথবা চিকিৎসা নিচ্ছে, সেখানেও কিন্তু নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। ইভেন যশোরের দিকে পুলিশ পর্যন্ত ধর্ষণ করেছে নারীকে। তো প্রাকৃতিক দুর্যোগে বা এই ধরনের কোনো সময়ে যখন আপনি একটা নিরাপদ আশ্রয়ের নামে যে জায়গায় নারীদেরকে নেবেন, সেখানেও কিন্তু তারা নিরাপদ থাকছে না, নানান ধরনের সহিংসতায় ধর্ষণের শিকার হচ্ছে। এখন কতগুলো বিষয় এখানে আলোচনা হয়েছে, যে যুদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতা, নির্বাচনোত্তর সহিংসতা, নারী নির্যাতন হচ্ছে। এটা আরেকটা কারণ আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের নারীদের অর্থনৈতিক দুর্বলতা। অধিকাংশ নারী কিন্তু তাদেরকে আসলে নানান ধরনের নীতিমালা, নানান ধরনের ঐতিহ্যের কথা বলে গৃহীয় কাজের মধ্যেই কিন্তু রেখে দেওয়া হয়। কোথাও কোনো অর্থনৈতিক কাজের সুযোগ থাকলেও অনেক সময় পরিবারের পক্ষ থেকে সেই ছাড়পত্র দেওয়া হয় না। ফলে একজন নারী যখন আর্থিকভাবে দুর্বল থাকে, তখন অনেকদিন ধরে তার উপর নির্যাতন চালানো যায়। অসহায় থাকে, সে কোথাও যাওয়ার সুযোগ থাকে না। সংঘাতকালীন সময় আরেকটা বিষয় হয় যে বেকারত্ব বাড়ে। যেমন আমাদের এখন যে অতিমারি চলছে, এই সময় কিন্তু প্রচুর মানুষ আপনার কর্ম হারিয়েছেন। নতুন করে 40% উপরে লোক দরিদ্র হয়ে পড়েছে। এখন এই যে কর্মহীন মানুষগুলো, তারা তাদের পরিবার পরিজনকে প্রতিদিনের খাদ্য এবং অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো যোগাতে পারছেন না। এর ফলেও সহিংসতা বেড়ে যাচ্ছে এবং সেটাও কি হচ্ছে,
অপেক্ষাকৃত দুর্বল যারা, সেই নারীদের প্রতি কিন্তু বেড়ে যাচ্ছে জিনিসটা। এই ক্ষেত্রে তালাক বেড়ে যাচ্ছে, শারীরিক অত্যাচার বেড়ে যাচ্ছে, এবং ধর্ষণ তো বাড়ছেই। জামান ভাই আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মনে হয় যে আমাদেরকে এখন সারা দেশে কিন্তু নারী নির্যাতন সম্পর্কে প্রচুর প্রচারণা হয়েছে, সরকারের পক্ষ থেকে হয়েছে, এনজিওদের পক্ষ থেকে হয়েছে, স্থানীয় সরকারের পক্ষ থেকে হয়েছে। আমাদেরকে এখন লক্ষ্য রাখতে হবে যে এই যে নারীদের বিচারবার প্রক্রিয়াটায় কারা যুক্ত আছেন, পুলিশ যুক্ত আছেন, স্থানীয় সরকারের মেম্বার চেয়ারম্যানরা যুক্ত আছেন, তারা আসলে কি করছেন সেটা আমরা সকলেই কিন্তু এখন দেখতে পাচ্ছি। এরা যে নারীর পক্ষে কাজ করছেন না সেই বিষয়ে কিন্তু এখন সোচ্চার হওয়ার সময় এসেছে। এবং আরেকটা হচ্ছে যে একটি ঘটনা ঘটে যাওয়ার পর সেটি বিচারের পরিণতিতে না পৌঁছা পর্যন্ত ওই এলাকায় অথবা দেশব্যাপী প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখা। তাহলে যদি কিছু উদাহরণস্বরূপ কিছু বিচার হয়ে যায় তাহলে এই ঘটনাগুলো কমবে বলে আমি বিশ্বাস করি। আর অন্য সবাই যা বলেছেন তার সাথে আমি একমত পোষণ করছি। আমার আর এই মুহূর্তে ওকে কিছু জামান বলার ভাই, নেই। থ্যাংক ইউ ভেরি ধন্যবাদ। মাচ। জামান ভাই যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং এটার সাথে যদি রাবিয়া আপার ওইটাকে আমরা মিলাই, সেটা হচ্ছে এটা ঠিক যে রাষ্ট্রীয় মদদে অথবা যখন কখনো কখনো নিপীড়নকে সমর্থন দেওয়া হয় এবং রাষ্ট্র নিজে যখন আসলে নিপীড়নের ব্যাপারে কতটা সংবেদনশীল সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়, তখন অন্য যারা নিপীড়ন করা আছে তারা বরং এগুলোতে এক ধরনের প্রণোদনা পেয়ে থাকে। সুতরাং রাষ্ট্র নিজে আসলে কতটা সেনসিটিভ হবে এটা ভাবার খুব সময় এসেছে। আপনি মুনিয়ার কথা বলছেন, আপনি একই সাথে পরিমনির ঘটনার কথাও বললেন। এ দুটি যদি আমরা দেখি এখানে আসলে দুটোতেই খুব পরিষ্কার, সেটি হচ্ছে যে যদি উপরে কেউ না থাকে আপনার আসলে, তাহলে আপনি বিচার পাবেন না। আর বাংলাদেশে আপনি আউল ভাই যেটা বললেন এবং আপনিও যেটা বললেন সেটা হচ্ছে যে যে যেখানে স্টেক হোল্ডার আছে, আপনি মিডিয়ার কথা বললেন, স্টেক হোল্ডার হিসাবে আসলে যদি আমার মানবাধিকারের প্রশিক্ষণ না থাকে, আমি যদি অন্যের মর্যাদার প্রতি সংবেদনশীল না হই, তাহলে আমি খুব সহজে রিপোর্ট করে দিতে পারি মুনিয়ার বাসা মদের কারখানা অথবা পরিমনির বাসা মদের কারখানা। কিন্তু এটা যদি অন্যের মর্যাদা সংবেদনশীল আমি হতাম, মানবাধিকার সংবেদনশীল হতাম, সুতরাং এই জাতীয় হেডলাইন করার আগে, কন্টেন্ট আমি পাবলিক করার আগে আমি আসলে বিবেচনা করতাম। সুতরাং যতক্ষণ না সমস্ত স্টেক হোল্ডার একসাথে হয় ততক্ষণ পর্যন্ত একটা সমাজের সামগ্রিক টোন ফিরিয়ে আনাটা কঠিন বলে আমি মনে করছি। ধন্যবাদ জামান ভাই। মিথুন হাত তুলেছেন। মিথুন, আপনি আরো লক্ষ্য করেছেন যে এখন শিরোনাম করা হচ্ছে যে পরিমণি রাত 12টায় কেন বেরোলো, এটাও কিন্তু শিরোনাম করা হচ্ছে। ধন্যবাদ জামান। মিথুন, ধন্যবাদ। আপা মিথুনের পরে আপনাকে দিচ্ছি, আমরা দ্রুত শেষের দিকে যাব। আমি ধন্যবাদ সবাইকে। আমি 1 মিনিট সময় নেব। এখানে উপস্থিত শ্রদ্ধেয় আমার গুরুজন আছেন, অনেকে আছেন, সবাই অনেকগুলো আলোচনা করেছেন, আমি আসলে মনোযোগ দিয়ে শুনেছিলাম। বলার কিছু নেই, শুধু একটি বিষয় আমি ওই আমাদের জামান ভাইয়ের সাথে একটু যোগ করবো, সেটা হচ্ছে গিয়ে এখানে নারীর বিষয়ে আমাদের সম্প্রতি বা আমাদের তথাকথিত সমাজ ব্যবস্থা সব জায়গায় অনেকগুলো উঠে আসছে। জাস্ট দুইটা বিষয় আমি মেনশন করার চেষ্টা করছি। একটা হচ্ছে গিয়ে যেমন পরিমণির যে বিষয়টা বলা হয়েছে, একটা বিষয় যেটা এখন সব জায়গায় প্রচার প্রচারণা হচ্ছে, অনেকেই বলছে, সবাই না, অনেকেই বলছে যে রাত 12টার পর ওই নারী কেন ওখানে গেল। তার মানে আমাদের সমাজ ব্যবস্থা শুধু নারীর ওই দোষটাই খুঁজছে, ওখানে যাওয়াটা দোষ কিনা সেটা আমি সিদ্ধান্ত দিচ্ছি না, শুধু রাত 12টার পর ওখানে যাওয়া, নারীর যাওয়াটাই অপরাধ। বাট যেদিন আমাদের সমাজ ব্যবস্থা যে রাত 12টার পর ওই পুরুষ ওখানে যাওয়া অপরাধ, দুইটাকে একসাথে দেখবে, সেদিনে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন আসবে। এবং পাশাপাশি আমি একটা জিনিস বলে শেষ করছি, সেটা হচ্ছে গিয়ে একজন নারী যদি স্বতন্ত্র পরিচিতি দেওয়ার যেদিন থেকে সমাজ ব্যবস্থায় সুযোগ হবে, সেদিনই কিন্তু কিছুটা হলেও আমরা কিন্তু একটা পরিবর্তনের ধারা হিসেবে দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ। কথা বলতে চেয়েছেন আমাদের সাথে জনাব লুৎফুন নাহার আজাদ, উনি নির্বাহী পরিচালক এসডিপি। লুৎফুন আপা। হ্যাঁ, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আর অত দেরি করব না। আসলে হচ্ছে কি, আমাদের নির্যাতন বেড়েছে, নির্যাতনের ইদানিং কৌশলও চেঞ্জ হয়েছে। আর এক্ষেত্রে আমি দেখছি আমাদের মিডিয়ার যে ভূমিকা, সেক্ষেত্রে দেখছি যে কি মিডিয়া প্রথম যিনি নির্যাতিত হয়েছে
তার বিরুদ্ধে প্রথম একটু নাড়াচাড়া দেয়। এরপরে দেখি কি নির্যাতনকারী যিনি তাকে আড়াল করার চেষ্টা করে। কিন্তু এটা কয়েকটা ইয়েতে এরকম হয়েছে। তাহলে প্রকৃত নির্যাতনকারী যিনি তাকে আড়াল আড়াল করার মানসিকতাই এখন চলছে। মুনিয়ার ক্ষেত্রেও সেটা হচ্ছে, মুনিয়ার বিচার মোটেই হবে না। উল্টা মুনিয়া কি করছে না করছে মুনিয়ার দোষ খুঁজে বেড়ায়। প্রথম মিডিয়া এক ধরনের প্রচার করে, পরবর্তী সময়ে নির্যাতনকারীকে আড়াল করার জন্য অন্যভাবে চেষ্টা করে। তো আমাদের মনে হয় এই জিনিসটা একটু চিন্তা করতে হবে। ওকে লুৎফুন্নাফা, ধন্যবাদ। হ্যাঁ, এই জিনিসটা আমাদের করতে হবে কিভাবে আমরা যিনি নির্যাতিত হয়েছেন তার আসল নির্যাতনকারীকে, অপরাধীকে আমরা ধরতে পারি, শনাক্ত করতে পারি এবং সুবিচার প্রাপ্তির দিকে আমাদের মনোযোগ দিতে হবে। ধন্যবাদ সবাই। ওকে লুৎফুন্নাফা, আমাদের সাথে একজন অতিথি আছেন, আমি তাকে একটু সুযোগ দিতে চাই। যদি মৃণাল দা, আপনি কি আমাদের সাথে যোগ দিবেন? আমরা আজকে মূলত যেটি নিয়ে কথা বলছি, সংঘাতকালীন যৌন সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস, এবং এখানে আমরা যে কয়টা কেসকে হাইলাইট করেছি বিভিন্ন এভিডেন্স থেকে, তার মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে সংঘাত চলেছিল সেই সময় নারীদের বিরুদ্ধে প্রচুর সহিংসতার ঘটনা ঘটেছে। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে অথবা বর্তমানে আপনি বাংলাদেশে যে পরিস্থিতি দেখছেন তার আলোকে কিছু যোগ করবেন কিনা, জনাব মৃণাল কান্তি ত্রিপুরা? মৃণাল দা বোধহয় আমাদের সাথে নেই। আমি অজয় স্যারের কাছে যাচ্ছি। অজয় স্যার, আপনার মাইক কি ঠিক হয়েছে? অজয় কুমার দত্ত, সাংস্কৃতিক সংগঠক এবং শিক্ষক। হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। না দাদা, একদমই শোনা যাচ্ছে না, শুধু শস্য শব্দ হচ্ছে। হ্যাঁ দাদা, অজয় দা আপনি হেডফোনটা খুলে বলেন না, সরাসরি হেডফোন খুলে। হ্যাঁ, হেডফোন খুলে বলেন। হ্যালো মাসুদ ভাই। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ মৃণাল দা, হ্যাঁ স্যার, আপনাকে আপনার কাছে আসতেছি, আমরা একটু অজয় স্যারের কাছ থেকে শুনে আপনার কাছে আসতেছি মৃণাল দা। ওকে ওকে ওকে। জি দাদা বলেন। সংঘাতকালীন সময়ে যে বলা হচ্ছে, সংঘাতকালীন সময়ে আমাদের দেশে যে আপনারা যে পার্বত্য করবেন বা এখানে যে আমরা সহিংসতাটা দেখেছি আমাদের আমাদের যে বাহিনী তারাও যে এই নয়, এই ব্যাপারে কি আপনাদের কোনো পরিকল্পনা নিজের পক্ষ থেকে আমাদের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে নারী ভূমিকা যাতে মানে যাতে থাকে? আমরা আন্তর্জাতিকভাবে সামরিক বাহিনী বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এরা ঘটনার বিভিন্ন সংঘাতকালীন সময়ে এই ভূমিকা তারা নেই। তো আমরা কারণ শুধুমাত্র ব্যাপার, আবার ট্রেনিং দেওয়া হয় করলে তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে বা সংঘাতকালীন সময়ে যে বাহিনীরা দায়িত্বে থাকে তারা হচ্ছে হলেও আস্তে আস্তে থাকতে পারে। আমাদের দেশের পরিস্থিতি এটাও একটা সামাজিক এইভাবে আমরা দেখছি না। দাদা আপনাকে আমরা একদমই বুঝতে পারছি না। আমরা অজয় দা, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে মানে আপনার প্রত্যেকটা মতামতই মূল্যবান হবে। আপনি যদি আমাদেরকে একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখে দেন, কারণ আমরা কিছুই আপনাকে শুনতে পাচ্ছি, তাইলে আমি চ্যাট বক্স থেকে দেখে জিনিসগুলো একটু পড়বো, তাহলে সবাই শুনতে পারবে, কারণ কেউ শুনতেছে না আপনার কথা। অজয় দা।
একটু চ্যাট বক্সে লিখে দেন। মৃণাল দা, এই ফাঁকে একটু আমি আপনাকে অনুরোধ করছি, মৃণাল কান্তি পুরো। হ্যাঁ, ধন্যবাদ মাসুদ ভাই। আমি আসলে বলার জন্য প্রস্তুতি নেই নাই, হঠাৎ করে এই ইভেন্টটা চোখে পড়েছে, যোগ দিলাম। তো বেশ কয়েকজনের বক্তব্য আমি শুনেছি, খুব ভালো লেগেছে এবং এটা দরকার এই ধরনের আলোচনা চালিয়ে যাওয়া। আসলে আরেকটু দেখতে হবে আমরা আসলে আর কিভাবে মোর ইফেক্টিভ রোল প্লে করতে পারি এই যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন। তো আমাদের ইফেক্টিভনেস বাড়াবো কিভাবে, সেটা একটু আমরা দেখতে পারি। আর হচ্ছে এই যে আমাদের ইফেক্টিভনেসটাকে বাড়ানোর জন্য আমাদের আসলে যে আমরা যে এনভায়রনমেন্টে আছি, যে ইনেবলিং যে এনভায়রনমেন্ট, সেটা আমরা পাচ্ছি কিনা, কেন পাচ্ছি না, সেগুলো হয়তো আমরা দেখতে পারি। তো আমি সবশেষে এটাই বলবো যে আসলে আদিবাসী নারীরা তো আরো বেশি নিপীড়িত, নির্যাতিত, যেহেতু তারা আদিবাসী, তারা প্রান্তিক জনগোষ্ঠীর একটা অংশ এবং তারা নারী, কাজেই তারা আর একটু বেশি গুণে বাঙালি নারীর চাইতে, আমি বলবো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাঙালি নারীর চাইতে তারা আরো বেশি নিপীড়িত, নির্যাতিত। এবং আরেকটা হচ্ছে এখানকার কনটেক্সট, যদি আমরা পার্বত্য চট্টগ্রামের কনটেক্সট বলি, এখানকার কনটেক্সটটা অন্যরকম। কাজে এখানে নারীদের যে নিপীড়ন, বঞ্চনা, সেটা আরেকটু বেশি। আমরা আশা করি আমরা একসাথে আদিবাসী ও আদিবাসী বাঙালি সবাই মিলে এই নারী যে অধিকার, সেটা প্রতিষ্ঠা করার জন্য আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ মাসুদ ভাই। ওকে, ধন্যবাদ দাদা। এটা কলিগ যারা আছেন, এটা আপনারা একটা মূলত টোন পেয়েছেন যে আদিবাসী অঞ্চলে নারীদের কিভাবে কাজ করে, এবং অন্য যারা আমরা আছি, আমরা যারা নিজেরা কাজ করি, দাদা বলেছেন যে আসলে এই যেই এনভায়রনমেন্টে আছি সেখানের জন্য আসলে আমাদের আরো কতটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি আমরা ঠিক করতে পারি, আমরা বোধহয় আবার বসে সেটা ভাবার প্রয়োজন রয়েছে। আমাদের সাথে আছেন মুজাহিদুল ইসলাম সোহেল। সোহেল সমাজকর্মী, উনি নোয়াখালী প্রথম আলো বন্ধুসভার সংগঠক, একই সাথে উনি সুবর্ণচরে এই মুহূর্তে সাংবাদিকতা করছেন। মুজাহিদুল ইসলাম সোহেল, সোহেল আছেন? সোহেল যদি না থাকেন, তাহলে আমাদের সাথে আছেন আমাদের সকলেরই প্রিয় চৌমুহনী এসএ কলেজের অধ্যক্ষ জনাব অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। স্যারকে আমি একটু অনুরোধ করব। স্যার। ধন্যবাদ মাসুদ। আজকের স্যার, আপনাকে তো দেখা যাচ্ছে, আলোচনার সবাই একটু দেখতে আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় সংঘাতকালীন যৌন সহিংসতা নির্মূল। প্রতিপাদ্য বিষয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। প্রথম বিষয় হলো সংঘাতকালীন, আর দ্বিতীয় বিষয় হলো যৌন সহিংসতা। আর এটা নির্মূল, এটা বিষয় করণীয় দেশে, আন্তর্জাতিক পর্যায়ে মানুষের করার কি আছে। নারীর প্রতি সহিংসতার আমার কাছে যেটা লক্ষ্য হয় সেটা হলো আসলে ঐতিহাসিকভাবে পুরুষের মাইন্ড সেট আপ। পুরুষ শক্তিশালী, ক্ষমতাধর, পুরুষে সবকিছু নিয়ন্ত্রণ করবে, সেটা ধর্মের হোক, বর্ণের হোক, অথবা যে কোনো ভাবে হোক। এই যে মাইন্ড সেট আপ, এক্ষেত্রে শুধু এই মাইন্ড সেট আপে পুরুষ নারীকে নির্যাতন করে, ঠিক আছে, আবার নারীও নারীর প্রতি সহিংস হয়। যখন অবস্থার পরিবর্তন আসে, তো সবকিছু নির্ভর করে মানুষের মাইন্ড সেট আপ, মানুষের সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধ। এখানে আসলে রাষ্ট্রে অথবা যখন সংঘাত সংগঠিত হয়, তখন এই সংঘাতগুলো দলবদ্ধভাবে হয়, সশস্ত্র হয়। আর এই দলবদ্ধ সশস্ত্র সংঘাতকারীরা প্রথমত যখন আক্রমণ করে বা আক্রমণস্থলে যায় অথবা কোনো সমাজকে ধ্বংসের দিকে নিতে যায়, তখন তারা প্রথমে পুরুষদেরকে আক্রমণ করার পর পুরুষরা দ্রুত স্থান ত্যাগ করে অথবা হত্যার শিকার হয়। কিন্তু নারীরা অবস্থানগত কারণে সে অবস্থা পরিবর্তন করতে পারে না, সুতরাং তারাই নির্যাতনের শিকার হয় এবং শিশুরাও নির্যাতনের শিকার। নারীদেরকে যৌন নির্যাতনটা মূলত হচ্ছে মানসিক ভাবে পর্যদস্ত করা, এবং যারা আক্রমণকারী তাদের একটা যৌন লিপ্সা, সেই লিপ্সা ও পূর্ণ হচ্ছে এটার। তো এটার জন্য আসলে নির্মূলের জন্য
সারা দুনিয়াতে আওয়াজ হচ্ছে। এটা আজকের যে বিষয়টা প্রতিপাদ্য বিষয়, এটা আন্তর্জাতিক দিবস হিসাবে প্রতিপালিত হচ্ছে। এবং আমরা জানি যে ভার্চুয়াল পর্যায়ে আজকে নারীদের প্রতি বিভিন্ন ধর্মবেত্তাদের মাধ্যমেও আমরা দেখতেছি যে নারীদের প্রতি এক ধরনের বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আমরা মনে করি যে এই বিষয় নির্মূলের জন্য যে বিদ্বেষ যে আবহ আছে সেটা প্রতিরোধ করার জন্য আইনগত একটা ব্যবস্থা নিতে হবে। কারণ এটা এত বেশি ভাবে ছড়াচ্ছে, আপনার মিডিয়াতে ভার্চুয়াল জগতে যেভাবে ছড়াচ্ছে, নারীদেরকে অপদস্থ করে অবহেলিত করে গৃহবন্দী করার প্রক্রিয়া এবং তাদেরকে শিক্ষা বঞ্চনা থেকে বঞ্চিত রাখা, তাদেরকে গোর টেপে আবদ্ধ করা, এই প্রক্রিয়াগুলোর বিরুদ্ধে আসলে আমাদের সোচ্চার। আমরা শুধুমাত্র একজন কোথাও নিগ্রহের শিকার হলো তার জন্য সংগ্রাম করবো সেটা নয়, আমাদেরকে মূলত মূলোৎপাটন করতে হবে। যারা এই বিষয়গুলোকে উৎসাহিত করতেছে, সমাজে যারা এই বিষয়টাকে ছড়াচ্ছে এবং আমাদের মাইন্ড সেট আপকে ধরে রাখতেছে, যারা প্রতিনিয়ত এখানে হাওয়া দিচ্ছে যে তুমি বহু বিবাহ করলে সমস্যা নাই, নারীর প্রতি সহিংসতা করলে নারী, বিশেষ করে নারীকে দোষারোপ করা এবং তালাকের মতো ব্যবস্থা নিলে সেটাকে বৈধতা অবৈধতা দেওয়া, এই সমস্ত বিষয়ে আমি মনে করি যে আমাদের মাইন্ড সেট আপ পরিবর্তন করতে হবে। সেই মাইন্ড সেট আপ দা পুরুষের মাইন্ড সেট আপ পরিবর্তন হইতে হবে আমাদের মহিলাদেরও, বিশেষ করে নারীদেরও। আর নারীদের প্রতি সহিংসতার বিষয় আমার কাছে যে বিষয় হয় সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় নারীর প্রতি যে অবিচার হচ্ছে, নারীর যে যৌন সহিংসতার মুখোমুখি হচ্ছে, সে বিষয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধরনের পরিবর্তন দরকার। এবং বিশ্বব্যাপীও মানবিক মূল্যবোধ বিস্তার এবং তাকে অবস্থা রাখা। আমরা দেখেন আজকে আমরা তৃতীয় বিশ্ব দেশে যৌন সহিংসতার বিষয়ে আজকে আলোচনা করছি। আমি যখন দেখলাম ইউরোপের মতো দেশে যখন বসনিয়া হার্জেগোভিনাতে সংঘর্ষ হলো, সেখানেও নারীরা সংঘর্ষের শিকার হলো। তাহলে ওরা তো তৃতীয় বিশ্বের দেশ নয়, তাহলে বোঝা যাচ্ছে নারীরা সহিংসতার জন্য, নারী সহিংসতার শিকারের জন্য অর্থনৈতিক অবস্থা থেকেও মূলত অধীনস্থ করা, অপদস্থ করা এবং যৌন লিপ্সপূর্ণ করার জন্যই নারীর প্রতি সহিংসতা হচ্ছে। এটা নির্মূলতার জন্য আমার দুইটি পয়েন্ট, একটা হলো শিক্ষা ব্যবস্থায় এবং আমাদের মাইন্ড সেট আপের পরিবর্তন আনতে হবে। দ্বিতীয় হলো ভার্চুয়াল জগতে যে নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে সেটার প্রতিরোধের জন্য একটি আইনগত ব্যবস্থা এবং এই বিষয়ে যারা ঘৃণা ছড়াচ্ছে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান আন্তর্জাতিকভাবে নেওয়া উচিত। তৃতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হলো আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। নারীকে মর্যাদা দিতে হবে এবং নারী যে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, মায়ের জাত হিসাবে এবং সামগ্রিকভাবে সমাজে তার যে বড় অবদান আছে সে বিষয়ে সবাইকে আমাদেরকে আরো সোচ্চার হতে হবে। নারীর দিক থেকেও নারীরা সচেতন এবং অগ্রসর হতে হবে, পুরুষের দিক থেকেও আমাদের সহানুভূতি এবং সৌহার্দ্যের হাত তাদের দিকে থাকবে। তবে আমি মনে করি নারীরা শান্তিকালীন এবং সংঘাতকালীন যৌন সহিংসতা হাত হইতে রক্ষা পাবে। এই বলে ধন্যবাদ স্যারকে ধন্যবাদ। অজয়দা চ্যাট বক্সে একটি প্রশ্ন করেছেন, আমাদের নিরাপত্তা বাহিনীগুলোর যে ট্রেনিং ম্যানুয়াল রয়েছে সেখানে নারীর প্রতি আচরণের কোনো নির্দেশনা রয়েছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একই সাথে এটাও প্রশ্ন যে অনেকে এনেছেন যে সাম্প্রতিক পরিমণি এবং মুনিয়া, এই দুটি ঘটনায় অনেকগুলো পত্রিকার যে রিপোর্টিং সেটি নিয়ে আপনারা প্রশ্ন করেছেন। তার মানে হচ্ছে যে অনেকগুলো পত্রিকা আবার যে রিপোর্ট করেছে সেটি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নেই। তার মানে হচ্ছে যে অন্য এই দুটো পত্রিকার সাথে যদি পত্রিকাগুলোর সাথে আমরা কম্পেয়ার করি, তার মানে হচ্ছে আমরাই দেখতে পারবো যে মিডিয়া আসলে কোন ধরনের আচরণ করা উচিত সেটা নিয়ে গণমাধ্যমে প্রশ্ন তৈরি হয়েছে, সামাজিক মাধ্যমে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং সাংবাদিকতার জন্য যে লিখিত পঠিত যে নির্দেশনা রয়েছে, ম্যানুয়াল রয়েছে, সেখানেও আমার মতে অজয় স্যারের এই প্রশ্নের ধারাবাহিকতা, সেখানেও এগুলোকে যোগ করা উচিত বলে আমি মনে করছি। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমি এবার বলার জন্য অনুরোধ করবো, আমাদের সাথে প্রথম দিকটা ব্যান্ডউইথ কম থাকার কারণে আমরা একদমই শুনতে পাইনি, জনাব ডাক্তার নুরুল আলম
নোয়াখালী কোঅর্ডিনেটর। ধন্যবাদ মাসুদ ভাই। আসলে এখন আর বলার কোনো আছে ভাই, পরিষ্কার আপনি না, আমি এরপরে মোবাইলে কানেকশন নিছি, প্রথমে ওয়াইফাই কানেকশন আনস্টেবল ছিল, তো এখন আর আসলে কিছু বলবো না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই যে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছে। আসলে আমরা সবাই আপা বলেছেন, আমরা সবাই আন্তরিকভাবে কাজ করি না, কাজ করলে হয়তো এই সহিংসতা দিন দিন বাড়তো না। আর আমরা এখন কেন যেন সহিংসতার জায়গায় আমরা নোয়াখালী একটু মনে হয় অনেক বেশি অগ্রগামী হয়ে গেছি। সেখানে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এর বিরুদ্ধে কাজ করতে হবে, যেটা আপনি উদ্যোগ নিয়ে সবসময় এই ধরনের ফোরামে এই ধরনের আলোচনা সেমিনার করে থাকেন। এসবের কারণে একেবারেই যে কাজ হচ্ছে না ব্যাপারটা, সেটা আমি একদমই মানতে নারাজ। অবশ্যই কাজ হচ্ছে। কাজ যদি এগুলো হয়তো আমরা না করতাম, প্রতিবাদ না করতাম, তাহলে হয়তো সহিংসতার মাত্রা আরো আরো অনেক বেশি বেড়ে যেত। তাহলে আমাদের এভাবে কাজ করতে হবে। আসলে সহিংসতা প্রত্যেকটা জায়গায়, একবার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে যেটা সহিংসতা হয়, যেখানে চাওয়া এবং ন্যায্য পাওয়ার থাকে, সেখানে আমি দেখি সহিংসতা। সেটা হতে পারে স্বাস্থ্য সেবা নিতে, হতে পারে ত্রাণ নিতে এসে, মানে যেখানেই চাওয়া এবং পাওয়া থাকে সেখানে অবশ্যই ন্যায্যতার ভিত্তিতেই থাকে। সেখানে দেখা যায় আমরা হয়তো কিছু সুযোগ সন্ধানী সেখানে তাকে সহিংসতার জায়গায় নিয়ে যায়। তো আমাদের সেই জায়গা যে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধ সেল কমিটি করার কথা, সেগুলো আছে, কিন্তু হয়তো সেখানে অনেকে জানেও না। যেমন একটা আশ্রয় কেন্দ্রে যদি এই ধরনের একটা কমিটি থাকে, সেখানে আগে থেকে ঘটনার আগে যদি সচেতনতা করা হয় যে আপনাদের প্রতি এই সময় এই ধরনের সহিংসতা হতে পারে, আর এই ধরনের সহিংসতার শিকার হলে আপনারা এই জায়গায় অভিযোগ করবেন, বা একটা অভিযোগ বাক্স থাকে, একটা কমিটির অ্যাক্সেস সবার মধ্যে ভিজিবিলিটি থাকে, কার কাছে অভিযোগ করবে, আগে থেকে যদি সচেতনতা করে রাখা যায়, তাহলে দেখা যায় সেই ধরনের আশ্রয় কেন্দ্রে বা ত্রাণ নিতে সেই ধরনের অভিযোগ সহজে দিতে পারবে। হয়তো অনেকে জানে না, সেই জন্য কোথায় দিবেন একটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়। তো আমাদের সবাই সব জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে করতে একটা সময় এই সহিংসতা নির্মূল হবে আমাদের দেশ থেকে। সে যাত্রায় আমরা এফটিভি কাজ করছি সবার সাথে, আগামী দিনেও কাজ করব। মাসুদ ভাই সহ সকলকে ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। নুরুল আলম ভাই, আলোচনা করতে আপনারা খেয়াল করেছেন আরো একটি গুরুত্বপূর্ণ কথা এনেছেন, সেটা হচ্ছে যে সংঘাতকালীন সময়ে যে নারীর প্রতি সহিংসতা হয় তা শুধু না, একই সাথে উনি বলেছেন যে কখনো কখনো পাবলিক সার্ভিস নিতে গিয়ে নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। সুতরাং সরকারি পরিষেবা গ্রহণ করতে গিয়ে বেসরকারি পরিষেবা গ্রহণ করতে গিয়ে নারীরা বঞ্চনা এবং সহিংসতার শিকার হন। সুতরাং আমরা যারা কাজ করি সেটিও আগামীতে বিবেচনায় রাখা, এবং আমরা অনেকে সেটা বিবেচনাও করি, সেটি রাখা উচিত বলে আমি মনে করছি। একই সাথে আমরা নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা, নারীর দুর্যোগকালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা ছোট্ট একটা অ্যালায়েন্সের মতো করেছিলাম, বেশ কয়েকটা মিটিংও করেছিলাম। আজকে আমরা প্রায় সবাই এখানে আছি। আগামীতেও আমরা কি ধরনের কাজ করতে পারি বিষয়টা, আপনারা কেউ যদি কোনো ইন্টারভেন্ট নেন, সেখানে আমরা কালেকটিভলি কিভাবে করতে পারি, আমরা মনে হয় সেই বিষয়টি একটু মাথায় রাখতে পারি। আমরা শেষ করব। আমি শেষ করার আগে একটু সকলকে অনুরোধ করব, সবাই যদি একটু সবার ক্যামেরাটা একটু অন করেন দয়া করে, আমরা একটা গ্রুপ ছবি নিতে চাই। সবাই যদি সবার ক্যামেরাটা একটু অন করেন প্লিজ। আমি সবসময় অন করে রাখছিলাম। ভাই পোস্ট ঠিক আছে? পোস্ট তো হচ্ছে দুর্দান্ত পোস্ট দেখা যাচ্ছে কি মিনাল দাসটা। হ্যাঁ, মৃণাল দা কি এখনো আছেন? আমাদের পাহাড়ি কমরেড কই দেখা যাচ্ছে না তো ছবি। মৃণাল ত্রিপুরা ভাই, কমরেড মৃণাল কান্তি ত্রিপুরা, মুক্তাপা, মুজাহিদুল ইসলাম সেলিম ভাই, আবুল বাশার স্যার, মুশিউর রহমান মিঠু ভাই, মনির ভাই কেকেএম থেকে, রিনি আপা, আপনারা যদি ক্যামেরাগুলো একটু অফ করেন, অন করেন দয়া করে। রিনি আপা, মুনির ভাই, মুক্তা আপা, মুজাহিদুল ইসলাম, হ্যাঁ রিনি আপা দেখা যাচ্ছে। ভাই আমি কি অবস্থায় আছি, কি অবস্থার ভিতরে অ্যাটেন্ড করছি সেটা আপনি জানেন, সেজন্য ক্যামেরা। গোলাম আকবর ভাই, আবুল বাশার স্যার কি আছেন? হ্যাঁ, সোহেল ভাই দেখা যাচ্ছে, হ্যাঁ বাশার স্যার দেখা যাচ্ছে, মশিউর রহমান, রুবেল ভাই, মুনির ভাই, রওশন আক্তার, লাকি আপা। লোক আসা যাওয়া করতেছে, আসছে। আমরা নিয়ে নেই। আমি না থাকলেও আমার ছবি আছে ব্যাকগ্রাউন্ড।
জি, আমরা নিয়ে নিলাম তাহলে। ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের সাথে আর কেউ কিছু কি যোগ করতে চান কিনা? আমাদের সাথে এই মুহূর্তে 23 জন আছি আমরা, 30 জন থেকে। জাহান? জি মাসুদ ভাই, জি। বিষয়টা হচ্ছে যে শেষের দিকে আপনি বলছিলেন, আমি একজন মিডিয়া কর্মী হিসেবে সম্পৃক্ত ছিলাম, পুরো অনুষ্ঠানটাই শুনছি, ভালো লাগছে, অনেক অনেক মূল্যবান মতামত দিয়েছেন। আসলে টোটালি বিষয়টা হচ্ছে যে কে কি করতেছে না সেটা না, বিষয়টা হচ্ছে যে ঐক্যবদ্ধতা, মানে এই সচেতনতার জায়গা থেকে নারীর প্রতি সংঘাতকালীন সময় যে সহিংসতা প্রতিরোধের জন্য সমন্বিত একটা উদ্যোগ, ঐক্যবদ্ধতা হলে এটা প্রতিরোধ খুবই সম্ভব। আমরা একে অন্যকে দোষারোপ না করে, হ্যাঁ, আমরা একে একজন অন্যজনকে টেনে নিয়ে বুঝিয়ে, হ্যাঁ, আমি হয়তোবা কিছু জিনিস বুঝি, হয়তোবা আমি বুঝি না, ঠিক আছে, কিন্তু আজকে এখানে আমি অংশগ্রহণ করে আমার অনেকটা আমি সমৃদ্ধ হয়েছি যে না, অন্য অনেকে অনেক কিছু জানে, আমি তাদের থেকে জেনে আমি নিজে অনেকটা সচেতন আছি, অন্যদেরকে সচেতন করতে পারবো। এটাই হচ্ছে যে আজকের বিষয় আমার মতামত। থ্যাংক ইউ ভেরি মাচ। সোহেল, আমরা আপনাকে খুঁজছিলাম একবার, মুজাহিদুল ইসলাম সোহেল। ধন্যবাদ মাসুদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এতক্ষণ তো আমাদের যারা আছেন গুরুদের কথা শুনছি, মহারথীদের কথা, আমিও সবার সাথে একাত্মতা পোষণ করেই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যা কিছু করা দরকার আমি করব, এবং আপনাদের যে কোনো কাজে যদি আমাকে সোহেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আপনি, বাবলু এবং তুহিন, আপনারা সুবর্ণচর থেকে তিনজন সবসময় দারুণ কাজ করেছেন নারীদের পক্ষে, নারীদের আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাইজদির কলিগ যারা আছেন তারা তো বটেই। মাইজদির ওই অর্থে মানে যদিও একটা এভারেজ সাংবাদিকতা নিয়ে বলা হচ্ছে, কিন্তু আমার মতে নোয়াখালীর সাংবাদিকতা ওই অর্থে অনেক বেশি হিউম্যান রাইটস রেসপন্সিভ এখানকার কলিগরা যারা আছেন। আর আমরা একদম ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে আছেন রওশন আক্তার লাকি আপা। রওশন আক্তার লাকি আপা দীর্ঘদিন নারীদের অধিকার নিয়ে কাজ করেছেন। তিনি নিজে নারী এবং ইউনিয়ন পরিষদের সদস্য। লাকি আপা আছেন? মশিউর রহমান রুবেল ভাই, রুবেল ভাই মাউথপিস দেখা যাচ্ছে না, মাইক্রোফোন দেখা যাচ্ছে। মুক্তা আপা হাত উঠিয়েছেন। মুক্তা আপা? আমার আজকে দুদিনের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ প্লিজ আপা। সেটা হচ্ছে, আমরা বলি যে নারীরা বাইরে গেলে তারা নিরাপত্তাহীনতা ভোগে, অথবা চাকরি করতে গেলে, অথবা কোথাও দূরে কোথাও গেলে, কিন্তু আসলে কিন্তু আপনি যদি দেখেন আপনার আশপাশে বাড়িতে কিন্তু মেয়েরা কিন্তু অনেক বেশি নির্যাতনের শিকার হচ্ছে। যেমন আমার বাড়িরই এক ঘটনা গতকালকে ঘটছে। ওনাদের 4টা মেয়ে আছে, একটা ছেলেও নেই। বড় 2টা মেয়ের বিয়ে হয়েছে, 3 নম্বর মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে ছোটটা ক্লাস 9-এ পড়ে। করোনাকালীন মেয়েটা বাড়িতে আসছে। এখন মূলত আসলে এই সহিংসতাগুলি ঘটনার পিছনে কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততা যেমন আছে, তেমন অর্থনৈতিক সম্পৃক্ততাও আছে, এবং এদের ভাই না থাকার কারণে কিন্তু